আজকে আমার সাথে আহ, একজন অতিথি আছেন। আমরা অলরেডি টাইটেলে দিয়েছি একজন ড্রিমার, স্বপ্নচারী, যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, যিনি লাক্সারি ভালোবাসেন, যিনি দামি দামি ব্র্যান্ডের জিনিস ভালোবাসেন, গাড়ি ভালোবাসেন, ফিটনেস নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং স্বপ্নের পেছনে ছুটতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন ছুতে ভালোবাসেন। এমনই একজন মানুষ, যিনি কিনা আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের, যাকে আমি পড়ানোর আমার সুযোগ হয়েছে। তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি আরফিন আহমেদ। আরফিন, আপনি কেমন আছেন? শুরুতে জানতে চাই আপনি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন এই মুহূর্তে? থ্যাংক ইউ সো মাচ স্যার। বিশেষটা অনেক বড় করে দিচ্ছেন। অলরাইট। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যাংককে আছি আপাতত। তো বর্তমানে কাজ করতেছি হচ্ছে একটা কোম্পানির সাথে, ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে, ডাটা অ্যানালাইসিসের সাথে। আর এর পাশাপাশি হচ্ছে আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে আপনার এক্সপোর্টটাও মানে ছোট পরিসরে শুরু করছি আর কি। তো এই তো এগুলো নিয়ে আর কি করতেছি আপাতত। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আমি দেখেছি আপনার প্রোফাইলে, যেটা হচ্ছে আপনি একজন উদ্যোক্তা, এন্টারপ্রেনার, রিয়েল এস্টেট যেটা আপনি মাত্রই বললেন সেটা নিয়ে কাজ করছেন, ই কমার্স, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করছেন। আহ, এছাড়াও আপনার ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিসিস যেই বর্তমান যুগের চাহিদা, সেখানেও আপনার অনেক বেশি আগ্রহ আছে আর কি। আহ, তো শুরুতেই আমি যেটা জানতে চাই, একদম শুরুর দিকের কথা। আহ, শুরু থেকেই আমি দেখেছি আপনার মধ্যে এক ধরনের তাড়না ছিল যে আপনি বড় হবেন। বড় হবেন বলতে বোঝায় যেটা, সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক সময় তারা চিন্তা ভাবনা করে যে একটা চাকরি করবে, বিসিএস পরীক্ষা দিবে বা অন্যান্য যে সমস্ত ফিল্ডগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা বিচরণ করবে। বিশেষ করে গতানুগতিক যেই বিষয়গুলো আছে, ট্রেডিশনাল যেই ফিল্ডগুলো আছে সেখানে তারা যেতে চায় আর কি, বা সাধারণত আমরা এগুলো দেখি। বাট আপনি একটু ডিফারেন্ট ছিলেন, এই কারণে আমি ডিফারেন্ট বলছি। আমি যখন আপনার সাথে একদিন কথা বলছিলাম, আপনি আমাকে বলছিলেন যে আপনি বিলিয়নিয়ার হতে চান খুব আর্লি এজে আর কি। আমার যতটুকু মনে আছে যে আপনি আহ, অনেক টাকার মালিক হতে চান, সেটা হলো বিলিয়নিয়ার। মানে ওই সময়টায়, আরো অনেক বছর আগে, ওই সময়টায় কিন্তু এটা একজন ছেলে বা একজন মেয়ের জন্য একটু টাফ বলার ছিল যে সে মানে ওই সময়টাই সে বিলিয়নিয়ার হতে চায়, বা সে ওটা হবেই, এরকম একটা যে তাড়না তার মধ্যে কাজ করে। তো সেটা আপনি কেন ভাবতেন যে কেন আপনাকে বিলিয়নিয়ার হতে হবে, এবং আপনি কেন ওই সময়টায়, মানে আপনার ইন্টারমিডিয়েট পাশকৃত, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা একটি ছেলে, সে বিলিয়নিয়ার হতে চায় এবং এটাই তার অন্যতম লক্ষ্য, সে সেটা হয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটা কেন ওই সময়টায় আপনি কি ভেবেছিলেন শুরুতে? আচ্ছা স্যার, শুরুতে আমি একটু বলি যে আমার 2013 সাল পর্যন্ত আমি ক্রিকেট নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। তো আমি বিকেএসপি প্লেয়ার ছিলাম এখানে, তারপর শেখ জাহান ধানমন্ডি লিখলাম, তারপর আমাদের 16 ক্রিকেট খেলা হয়েছিল আমার। তো একটা সময় দেখলাম যে ফ্যামিলি এরকম সাপোর্ট দিতেছে না, তারা বললো যে এটা দরকার না, এটা অনেক লং টাইম গেম, এখানে সময় ইনভেস্ট করাও। আহ একটা সময় দেখা যায় যে তখন আর ইচ্ছেও করে না, যে ফ্যামিলির কথা চিন্তা করলে যে লাইফ সিকিউর না। তারপর চিন্তা করলাম যে আমার তো মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে এত টাকা ইনকাম করবো যেন ফ্যামিলি কখনো চিন্তা করতে হয় না যে টাকার প্রবলেম, মানে এই জিনিসটা যেন কখনো চিন্তা না আসে। তো আমি জানি না কেন আমার ছোটবেলা থেকেই এই কি বলে এই টাকার উপর অনেক ইন্টারেস্ট, যে আমি এইটা ভাবি যে দুনিয়ায় যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে অবশ্যই টাকা দরকার। আপনি যদি ভালো কাজ করতে চান সেক্ষেত্রে আপনার টাকা দরকার। আপনি হজ যাবেন, জাকাত দিবেন, আপনার টাকা লাগবে। আলটিমেটলি আপনাকে টাকা ইনকাম করতেই হবে, যেভাবেই হোক এটা। তো অনেকে বলবে যে না, এত টাকা দিয়ে কি হবে, এই সেই। টাকা তো আপনার দরকার, এন্ড অফ দ্য ডে আপনার টাকা দরকার। আপনি আপনার ফ্যামিলি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাবেন নাকি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাবেন, ইটস আপ টু ইউ। কিন্তু দিন শেষে আপনার একই কথা যে আপনার টাকা দরকার। তো আমি হচ্ছে এর আগে বিভিন্ন
অত অত উন্নত কোনো দেখা যায় যে অত নাম করা কোনো টিভি চ্যানেল না, সেক্ষেত্রে আমি রিপোর্টার হিসেবে কাজ করছিলাম। এটা আমি কথা বলতেছি 2016-তে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলাম। আমি দেখতেছিলাম যে আমি একটু শিখতে চাই, যে প্রত্যেকটা আমি দেখতেছি যে আমার চলার জন্য হচ্ছে টাকা দরকার। তো আমি আমার যখন ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায়, এরপর থেকে আমি ফ্যামিলি থেকে টাকা নেওয়া অফ করে দিচ্ছি, টোটালি অফ। ইভেন আমি চাইতাম যে অল সাপোর্ট দেওয়ার জন্য, আমার ফ্যামিলি যদি নাও নেয় তারপর হচ্ছে আমি চেষ্টা করে যাবো যে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার টাকা ইনকাম করতে হবে, এখন যেভাবেই হোক। তো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমি অনেকগুলো নাটকের টিভি নাটকেও কাজ করছি, ওইখান থেকে টাকা পেতাম। তারপর হচ্ছে এরপর গিয়ে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলাম। তারপর একটা টিভি চ্যানেল রিপোর্টার হিসেবে কাজ করলাম, দেখতাম কি স্যালারি অনেক কম, এই টাকা দিয়ে আসলে সার্ভাইভ করা বা কোনো কিছু করা, ট্রান্সপোর্টেশন, ফুড, কোনো কিছুই আসলে ওইভাবে সাপোর্ট দিবে না। তারপর আমি ফ্রিল্যান্সিং এ ফোকাস করলাম, ফ্রিল্যান্সিং এ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করলাম অ্যামাজনে লং টাইম, এখান থেকে ভালো একটা টাকা চলে আসলো। তারপর আমি যখন ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছি, আমার আসলে এই পড়াশোনার পর কোনো বিন্দু পরিমাণে ইন্টারেস্ট নাই, একেবারেই নাই। তারপর আমার আরো ইউনিভার্সিটি স্যার ছিল, আশিক স্যার, কনক স্যার, এরা সবসময় আমার বলতো যে তুমি মানে তুমি একটু ডিফারেন্ট, তুমি এই যে বিভাগ থেকে একটু অন্যরকম আর কি। ওনারা সবসময় সাপোর্ট দিত। আমি দেখতাম কি আমার ইংলিশটা ওইরকম ভালো না, কিন্তু এখন আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি ইংলিশ, আমার কোনো প্রবলেম হয় না। গ্রেট। আমি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরতেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি, আমার ইংলিশ কমিউনিকেশনের মাধ্যমে কথা বলতেছি। আমার কোনো নার্ভাস ফিল হয় না বা আমি পারতেছি না এরকম না। আমার কনফিডেন্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট লাইফে। আপনার যদি কনফিডেন্স থাকে, এটাই এনাফ আমি মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমি ইউনিভার্সিটি আমি রানিং স্টুডেন্ট। সেই সেই সময় আমি ফ্রিল্যান্সিং থেকে সেট করলাম কিছু টাকা। তারপর আমার কিছু ইনভেস্টর ছিল, ওইগুলো ওভারঅল মিলিয়ে আমি হচ্ছে মেইল সার্ভিস ওপেন করলাম। দেন আমি এখানে অনেক লস পেয়েছি এইখানে। তারপর হচ্ছে আমি ডেটিং অ্যাপ, ডেটিং সোশ্যাল মিডিয়া এরকম একটা সাইট ওপেন করেছিলাম বাংলাদেশে। ওইটাতে হচ্ছে মার্কেট প্লেস ইনক্লুড করছিলাম, কিভাবে মানুষ প্রোডাক্ট কিনবে সোশ্যাল মিডিয়াতে। তো এটা হচ্ছে 2018-19-এর দিকে। ওইটাও দেখলাম যে এটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু কোভিড প্যান্ডেমিক প্রবলেম চলে আসলো। তারপর হচ্ছে ডেভেলপারের ইস্যু, মোট কথা আমি শুরু করতে পারিনি এটা ওইভাবে, কিন্তু আমার অ্যাপ বর্তমানে এখনো আর কি বেস্ট হয়। তারপর এরপরে আমি সিরিয়াসলি করলাম যে ডেলিভারি সার্ভিস শুরু করলাম। সেক্ষেত্রে আমি অলমোস্ট 2 বছর রান করলাম বাংলাদেশে। তো আমার বাংলাদেশে ঢাকাতে 7টার মতো অফিস ছিল। ঢাকাতে উত্তরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, তারপর হচ্ছে পুরান ঢাকা, এরকম করে 7টা অফিস আমার শুধু ঢাকাতেই নেওয়া ছিল। খুব সুন্দরভাবে বিজনেস চলতেছিল, কিন্তু আসলে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের মানুষ আসলে এরকম ভাবে সাপোর্ট করবে না বা সাপোর্ট করে না। আহ, আমি সেই সময় আমার 25 জন এমপ্লয় ছিল, এর মধ্যে বিজনেস ডেভেলপার ছিল, এর মধ্যে অ্যাকাউন্টেন্ট ছিল, এর মধ্যে ডেলিভারি রাইডার ছিল। টোটাল আমার 25 জন এমপ্লয় ছিল। তো এন্ড অফ দ্য মান্থ আমার হচ্ছে হিউজ একটা টাকা চলে আসতেছে, আমার ওনাদেরকে পেমেন্ট করতেই হবে, ঠিক আছে। এর সাথে হচ্ছে আমার হচ্ছে 7টা অফিস ছিল, 7টা অফিসের রেন্ট, ইলেকট্রিসিটি বিল, তারপর আনুষঙ্গিক যে খরচগুলো, এগুলো অনেক লম্বা পরিসরে। যাই হোক, আমি 1 বছরের মধ্যেই আমার মোটামুটি আমি আমার কফি যাচ্ছে এগুলো আমি কাভার করতে পারলাম। তারপর দেখলাম যে আসলে মানুষের মধ্যে অনেক ঝামেলা দেখলাম, যে ওনারা আমার যে ডেলিভারি সার্ভিসের যে নিয়মটা ছিল, সেটা হচ্ছে আমি অ্যাডভান্স টাকা দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট পিক আপ করতাম, যেটা হচ্ছে কোনো ডেলিভারি সার্ভিস করবেন। তো আমার হচ্ছে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকা আমার ডেলিভারি রাইডাররা ক্যারি করতো, কারণ হচ্ছে ওরা টাকা দিয়ে প্রোডাক্টটা পিক আপ করতো। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ হচ্ছে আমি রাইডাররা যদি চলে যায় বা টাকা পয়সা নিয়ে যদি ওনারা হারায় যায়, আমি কিভাবে পাবো, এটার পিছনে দৌড়ানোর আমার সময় থাকবে না। কিন্তু আল্লাহর মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু আমি যে ক্লায়েন্ট গুলো পাইছিলাম, এইগুলো সুন্দরভাবে বুঝাই নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে কিছু ফ্রড ক্লায়েন্ট আমাকে ফেক প্রোডাক্ট দিয়ে দেখা যায় যে টাকা নিয়ে নিচ্ছে। যেমন এক্সাম্পল, আপনি হয়তোবা এটা শুনতে অনেক লাগবে যে 10-15 লাখ টাকা অনেক টাকা, আসলে এটা কিছুই না। আপনি যদি দেখা যায় যে 20-30টা ফোন, অনেকগুলো ই কমার্সের সাথে কাজ করছিলাম সে সময়। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি ইলেকট্রনিক্স আইটেম গুলো যেগুলো, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো দেখা যায় 10-15 লাখ টাকা শেষ হয়ে যায়। আমরা কি করতাম, এই প্রোডাক্টটা ডেলিভারি করার পর তারপর হচ্ছে আমরা টাকা নেব। রাইট। তো এইভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছিল 1 বছরের মতো। মানে আমার বিজনেস টার্ন ওভার হয়ে গেছে, ওকে। আমার খুব সুন্দরভাবে চলতেছিল। হঠাৎ করে দেখলাম কি যে আসলে আহ মানুষগুলো কেমন জানি অন্যরকম হয়ে গেছে। আমি দেশের মানুষ আসলে আমার
কি বলে অ্যালার্জি আছে বলতে গেলে আমাদের দেশের মানুষের উপর। এরা কখনো কারো ভালো দেখতে পারে না, তাই না আর কি, নিচে নামানোর চিন্তা ভাবনা সবসময় মাথা। আমি এই কারণে যতটুকু পারি কম মিশতে চেষ্টা করি। খুবই একান্ত ক্লোজ না হলে আমি তার সাথে এরকম ভাবে কথা বলি না। আমি একা থাকতে পছন্দ করি। আমার ভালো লাগছে না, আমি ঘুরতে চলে যাই, কিন্তু দরকার নেই। কারণ এরা মানুষকে আসলে ইউজ করতে চায়, ইউজ করতে চায়, মানুষকে মূল্যায়ন দিতে চান। যে কোনো মানুষকে আপনার মূল্যায়ন করেন, ভাবে যে সব এক কাতারে এরকম আর কি। আর উনি হচ্ছে উপরে এটা। যাই হোক, ওভারঅল আমার বিজনেসে যখন অনেক একটা দেখলাম যে অনেক প্রবলেম চলে আসছে বিজনেসের মধ্যে। এই প্রবলেমটা হচ্ছে এমপ্লয়ি প্রবলেম। এমপ্লয়িরা হচ্ছে আহ ওরকম ভাবে পজিটিভ কাজ করতেছে না। আমি একা কাভার করতে পারতেছিলাম না। আমি তখন ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট, কিন্তু আমি যে এমপ্লয়ি হায়ার করছি তারা হচ্ছে মাস্টার্স করছে, কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটি, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওনারা আসছে। আমি ভাবছিলাম যে ওনারা ভালো একটা ইনপুট দিবে এটা, যেহেতু আমার নলেজ, আমি রিস্ক নিতে জানি, কিন্তু হয়তো বা আমার নলেজ এরকম হাই লেভেল না। কিন্তু আমি চিন্তা করছি স্মার্ট পিপল নিয়ে কাজ করতে। কারণ আমি জানি যে আমি এমন না যে আমি সবকিছু পারি, কিন্তু আমি এটা জানি কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। তো আমি যাদেরকে হায়ার করছি মূলত আমি এরকম দেখি না যে সার্টিফিকেট ভ্যালু এগুলো কোনো কিছু করি। আমি ডিরেক্ট ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউ নেওয়ার পর তারপর আমি ওদেরকে হায়ার করছি। এটা ঠিক, তারা অনেক আমার থেকে অনেক বড় ছিল বয়সে, কিন্তু তারপর দেখা গেছে ওনারা রেসপেক্ট করছে আমাকে, আমার প্রজেক্টের সবকিছু আমি ওনাকে এক্সপ্লেন করছি, ওনাদেরকে ভালো লাগছে, দেন হচ্ছে ওনারা আমার সাথে কাজ করতে চাইছে। তো ওভারঅল তারপর হচ্ছে 2021-এর 3 দিনে দেখলাম যে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না। কারণ ওভারঅল এত কিছু রেন্ট, তারপর এমপ্লয়ি সব দেওয়ার পর তারপর দেখতেছি যে আমার হাতে এরকম সার্ভাইভ করার মতো কোনো কিছু নাই, কোনোভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না কারো। দেন হচ্ছে আমি ইমিডিয়েটলি হচ্ছে ডিসিশন নিলাম ক্লোজ করে দিব। কারণ হচ্ছে আমার যে ডেলিভারি সার্ভিস, মূলত ডেলিভারি সার্ভিসটা কিন্তু রান করা হচ্ছে রাইডাররা। রাইডার হচ্ছে এখানে স্ট্রং পয়েন্ট। তো ওনারা হচ্ছে ঠিক মতো ডেলিভারি করতে চায় না, সিপি মানে ভালো লাগতেছে না, লেট করে, ডিলে করে, ওনাদেরও হাজার সমস্যা ফেস করতেছে ওনারা। কিন্তু দিন শেষে আমার কিন্তু ক্লায়েন্টের সাথে কমিটমেন্ট যে আপনার প্রোডাক্টটা আমি এই ঘন্টার মধ্যে আমি ডেলিভারি করে দিব। তো আমি মূলত আমার হাতে ক্লায়েন্টের কোনো সমস্যা ছিল না, কিন্তু মেন হচ্ছে চ্যালেঞ্জিং হচ্ছে সার্ভিসটা দেওয়া। এখানে রাইডারটা অনেক বড় ইম্প্যাক্ট। এখন রাইডারটা আমার হাতে গোনা রাইডার আছে, এটা যদি আমি বড় করতে চাই এখানে আমার আরো ইনভেস্টমেন্ট লাগবে। তো আমি যদি আরো ইনভেস্টমেন্ট বাড়াই সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য আবার রিস্ক হয়ে যায়, মাঝে মাঝে পার্সেল কমে যায়, সেক্ষেত্রে আমি বসে বসে চালাই দিতে হবে। তো ওভারঅল চিন্তা করলাম যে আবার কোভিড প্যান্ডেমিক এফেক্ট করলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে পার্সেল আসতেছে না, মানুষ অর্ডার কম করতেছে, আবার রাস্তাঘাটে পুলিশও ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আস্তে আস্তে 2021-এর লাস্টের দিকে আমি চিন্তা করলাম যে তাহলে আমি বিজনেস ক্লোজ করে ফেলি। তো যখন ক্লোজ করে ফেলি আমার হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল না। যে আমার চিন্তা হচ্ছে জীবনে যেভাবে হোক আমার বিজনেস দাঁড় করতে হবে। স্টিল না, এখন আমি ট্রাই করে যাচ্ছি যেভাবে বিজনেস দাঁড় করতে হবে। তো তারপর হচ্ছে আমি ওইখানে যখন আমি বিজনেস আমি কিছু করতে পারতেছি না, এখন বাসায়ও দেখা যাচ্ছে বাসা আমার সাপোর্ট দিতে হচ্ছে। তো আমার ইনকাম সোর্স নাই, আমার মাথা কোনোভাবে কাজ করতেছে না। পরে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওনারা বললো নেপালে কিছু আর কি কাজ করা যায়, ক্লোদিং নিয়ে কাজ করা যায়। তো ওদের কথা শুনে আমি নেপালে চলে গেলাম। ওইখানে আপনার 3 সপ্তাহ মতো ছিলাম এখানে। কিন্তু দেখলাম যে এইখানে আরো চ্যালেঞ্জিং আসলে, এখন হুট করেই তো কোনো কিছু করা যায় না, সময় লাগে। রাইট। এখন আমার হাতে টাইমও নাই, আমার কি ইমিডিয়েটলি কিছু করতে হবে যেখান থেকে আমার টাকা আসবে, আমি চলতে পারবো। আহ কারণ হচ্ছে আমার সবসময় এক্সপেন্স অনেক বেশি। আমি দেখা যায় যে আমার যেটা ভালো লাগে আমি এটা করি, পাশাপাশি আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা, এটা আমার মাথায় সবসময় ছোটবেলা থেকে। তো আমি মনে করি যে এটা আসলে ন্যাচারাল চলে আসছে আমার মধ্যে, যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, তারপর হচ্ছে আমি কতটুকু ইনকাম করতেছি, কতটুকু সেভ করতে হবে, কতটুকু ইনভেস্ট করতে হবে, কতটুকু ইউটিলাইজ করে আমার ট্রাভেলিং এর জন্য আমি এক্সপেন্স করবো। তো যাই হোক, নেপাল থেকে তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ট্রাই করলাম যে কি করা যায় না করা যায়। তারপর হচ্ছে ভিয়েতনাম, তারপর থাইল্যান্ডে আমি 3 বারের মতো আসা হয়েছে। তারপর দেন চিন্তা করলাম কি আমি থাইল্যান্ডে কন্টিনিউ কিছু করবো, এখানে অনেক অপরচুনিটি আছে। আসলে কি অপরচুনিটির বিষয়টা হলো এক একজনের পার্সপেক্টিভ ভিউ আর কি। রাইট। আপনি কি অ্যাঙ্গেল থেকে দেখতেছেন ওইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যেমন আমি আমি মানে অনেকেই বলবে যে কি আছে, এখন আমার চোখে কিছু দেখতেছি না, এখন আপনার চোখে যদি কিছু লাগে আপনি দেখতে পাবেন। তো এখানে ব্যাংককে আসার পর আমি প্রথমে আর কি রিয়েল এস্টেট নিয়ে কাজ করলাম। তারপর এখানে কিছুদিন কার্গোর সাথে জড়িত ছিলাম। তারপর এখানে দেখলাম যে মানে যাই হোক কোন একটা বিষয়ের জন্য আমি এখান থেকে চলে আসলাম। চলে এসে তারপর হচ্ছে আবার আমি রেজিস্ট্রে জয়েন করলাম। দেন এখান থেকে আরো ভালো অফার পেলাম।
সেক্ষেত্রে আমি অফার পেয়েছি 3-4 জায়গা থেকে। একটা হচ্ছে আপনার দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড। তো আমি চিন্তা করলাম যে না, দুবাইতে আমি যাবো না, সিঙ্গাপুর আমার যাওয়া দরকার নেই, আমি থাইল্যান্ডে কিছু একটা করবো। যেহেতু আমি অলমোস্ট এইখানে আমি 2022-এ আসা হয়েছে আমার থাইল্যান্ডে। তো এখন হচ্ছে অলমোস্ট দেখা যায় যে 26 চলতেছে। রাইট। তখন চিন্তা করলাম না, এখানে আসলে লং টাইম যেহেতু আমি এখানে অনেক কিছু অ্যাডপ্ট করছি। যেমন প্রথমে 6 মাস আমার প্রবলেম হচ্ছে খাবার দাবার। খাবার দাবারটা হচ্ছে আপনার স্মেলটা আমি নিতে পারতাম না থাইল্যান্ডে, কেমন যেন একটা স্মেল। তো বাংলা খাবার যেটা, এটা এক্সপেন্সিভ। দেখা যায় যে 3-4 হাজার টাকা বাংলা টাকা দিতে আপনি খাওয়া দাওয়া করেন, মানে চলে যায়। নর্মাল খাওয়া দাওয়া করলো 3-4 হাজার টাকা হলো, যদি ভালো একটা জায়গা আছে বসে। তো চিন্তা করলাম যে এখানে অনেক এক্সপেন্স, এখানে লাইফ লিড করা অনেক ডিফিকাল্ট। যাই হোক, আল্লাহর মতে আমি আমি এমনি শুরু করে দিলাম। তো এখানে ভালো সাপোর্ট পেয়েছি, যেন এখানে 6 মাস 1 বছরের মধ্যে কাজ করার পর আমি আরেকটা জায়গা থেকে ভালো অফার পাই। ওইখান থেকে খুব ভালো স্যালারি, ইন্স্যুরেন্স, ভিসা, ওয়ার্ক পারমিট। আসলে মূলত হচ্ছে কি, ব্যাংককে মূলত আপনি হয়তো জানেন যে এখানে বাঙালি কমিটি খুবই কম, খুবই রাইট। ছোট অনেক। হুম হুম। এইখানে যারা, এইখানে আপনার যদি হায়ার স্কিল আছে, আপনি কোনোভাবে কোনো কাজ করতে পারেন, ওরা আপনাকে অ্যালাই করবে। আপনি ইদার বিজনেস করবেন, আদারস হচ্ছে আপনার আইটি রিলেটেড কাজ করতে হবে, বা আপনাকে যদি কোনো কোম্পানি চায় সেক্ষেত্রে। কারণ ওদের দেশে এমনিতেই ডক্টর, আপনার ইঞ্জিনিয়ার অভাব নেই ওদের দেশে। এইখানে আর ওরা মূলত হচ্ছে নর্মাল যারা, যেমন লেবার ওয়ার্ক, লেবার ওয়ার্ক, হুম হুম। কনস্ট্রাকশন গুলো, এইগুলো হচ্ছে লাওস, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, ওদের সাথে কন্ট্রাকচুয়াল করে রাখে। আচ্ছা। সেক্ষেত্রে ওরা অল্প টাকা আর কি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে কাজ করতে পারে। তো আমার বিষয়টা হচ্ছে, আমার যখন আমি অফার পাই 3টা জায়গা থেকে, আপনাকে বললাম যে হুম হুম। দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, আর হচ্ছে ব্যাংকক থেকে আর কি। তখন আমি ওভারঅল চিন্তা করলাম আমি ব্যাংককে থাকি। আচ্ছা তখন আমি ব্যাংককে অ্যাপ্রুভ করে আমি এখানে কাজ করছি, এই অলমোস্ট এখানে 3 বছর আর কি কন্টিনিউ সেম কোম্পানিতে কাজ করছি। আচ্ছা। তো আপনার শুরুটা তো অনেক স্ট্রাগলিং ছিল। আপনি শুরুতে অনেক কিছু ট্রাই করেছেন কন্টিনিউয়াসলি, অনেক জায়গায় আপনি সাকসেস হয়েছেন, আবার কিছু কিছু ব্যারিয়ার ছিল যেটা আহ, যে আমাদের সোসাইটির পার্সপেক্টিভে মানুষজনের যে ভিউ, একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে একটু পুশ করবে সামনে আরো এগিয়ে যেতে, সে সমস্ত জায়গাগুলোতে ব্যারিয়ার আছে। তো সেটা উতরে আপনি সামনে এগোচ্ছিলেন, বাট সামহাও এটাকে ম্যানেজ করতে পারেননি। এরপরে দেশের বাইরে গেলেন, কয়েকটি দেশে আপনি চেষ্টা করলেন, ফাইনালি থাইল্যান্ডে আপনি থিতু হলেন। তো থাইল্যান্ডকে যেটা বলা হয় যে এটা এশিয়ার একটা লাস ভেগাস। এখানে প্রচুর পর্যটক আছে, আলোর ঝলকানি, সি বিচ, টুরিস্ট একটা এরিয়া পুরো থাইল্যান্ড জুড়ে। তো সেই জায়গাটায় তো আপনি অনেক দিন ধরেই আছেন। তো আপনি আম, এই জায়গাটাকে আপনি ফাইনালি কেন বেছে নিলেন? অন্যান্য যেই অপরচুনিটি গুলো ছিল, বিশেষ করে আপনি বললেন যে ইউএই এর কথা বললেন, সিঙ্গাপুরের কথা বললেন, এটাকে আপনার কেন মনে হয়েছে যে এটা আপনার জন্য পোটেনশিয়াল, অথবা আপনার সেই স্কিলটা আপনি গ্রো করছেন এই কারণে আপনি এখানে থেকে গেলেন? এটা আপনি কিভাবে আহ, আসলে ব্যাখ্যা সহজ করবেন? কথা যদি আমি বলতে চাই এক্ষেত্রে, সিঙ্গাপুরটা হচ্ছে খুব একটা রোবটিক আর কি, সব আর্টিফিশিয়াল। এখানে যা কিছু দেখবেন এগুলো সবকিছু আর কি ম্যান মেড। তো এইখানে আমি আমি সিঙ্গাপুরে প্রথম যখন ছিলাম, অলমোস্ট হচ্ছে 2 উইকস এর মতো ছিলাম আর কি, আমি জাস্ট বোঝার জন্য আসলে এখানে কি করা যায়। তো ওই সময় দেখলাম যে আমি আসলে জব করতে পারবো, এটা কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে যে ইনকাম আর যে এক্সপেন্স ওইখানে, ওইখানে লাইফ লিড করা দেখা যায় যে আমি সেভ করতে পারবো না টাকা পয়সা ওইরকম ভাবে। যারা করতেছে তারা হয়তো হয়তো বা মানে আরো বেটার আইডিয়া ওনাদের কাছে আছে। আর একটা বিষয় হচ্ছে অনেকে মানে অনেক কম খরচ করে থাকার চেষ্টা করে, কিন্তু আমার কথা হচ্ছে একটা, আমি যদি খরচ বেশি করি আমার ইনকামের অটোমেটিক্যালি আমার বেড়ে চলে যাচ্ছে, আমার ইনকাম আরো বেশি করতে হবে। সেক্ষেত্রে রাইট। আমি নিজেকে কষ্ট করে ওইভাবে খাওয়া দাওয়া থাকা এরকম ভাবে কষ্ট করে আমি এরকম ভাবে করতে চাই। আপনি যেটা বললেন যে ব্যাকআপ কেন চুজ করবো, সেক্ষেত্রে হচ্ছে দুবাইতে আমি যতটুকু শুনলাম, আমার যাওয়া হয়নি, অলরেডি ফ্লাইট টিকিট কাটা হয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি ওকে। আনফর্চুনেটলি কাজের জন্য। তো দুবাই হচ্ছে কি, রেসিডেন্ট আমি দেখি ওইখানে বেশি আর কি ওইখানে। আর সিঙ্গাপুরের তো হচ্ছে আমার কাছে লাগে যে ওইখানে সিঙ্গাপুরটা ম্যান মেড, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর রোবোটিক লাইফ। তো এই কারণে ওভারঅল চিন্তা করে আমি থাইল্যান্ডটাকে চুজ করলাম শুধুমাত্র একটা কারণে,
থাইল্যান্ডের মানুষ হচ্ছে খুবই হাম্বল, খুবই পোলাইট। আর ওরা যখন কথা বলে খুব সুন্দর করে কথা বলে, হাসি মুখে কথা বলে, যেটা সত্যি আমি feel করি যে এটা আমার সাথে না। কেন যে আমার এই যে উচ্চ স্বরে যারা কথা বলে, তারপর রুডলি কথা বলে, তারপর কেমন যেন মানে আমি থাইল্যান্ডে থাকার পর আমি অন্য কোনো দেশে গেলেও আমার কাছে এই জিনিসটা ফিল হয় যে ওনারা জানে না কিভাবে কথা বলে। কিন্তু থাইল্যান্ডে আপনার মানুষ যখন কথা বলে, তারা হাসি মুখে কথা বলে, খুব সাপোর্টিভ। আপনার যেমন আমার ফোন আমি 3 বার হারাইছি, আচ্ছা 3 বার আমি গাড়ির মধ্যে ফোন রেখে চলে আসছি, ওরা কিন্তু আমাকে ফোন রিটার্ন করে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা তারপর হচ্ছে আমি রাত 2টা 3টা বাজে আমি বাইরে চলে যাই, এখানে 7-11 আছে, আমার যেটা ইচ্ছা খুশি আমি কেনাকাটা করি, হাঁটা চলা করি। কখনো আমার কাছে এরকম মনে হয় না যে ভয় আতঙ্ক এরকম কিছু লাগে, আমার এরকম কোনো ফিল হয় না। তো অনেক সিকিউর সেফ। ওকে। আপনি থাইল্যান্ডের মানুষজনের কথাও একটু বলার চেষ্টা করলেন যে তারা কেমন। তো আরেকটু আমাকে বলেন যে তাদের যে ধর্মীয় বিশ্বাস বা তাদের যে কালচার, তাদের সাধারণ মানুষের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এই সমস্ত ব্যাপারে কিছুটা বলেন। থাইল্যান্ডে যেহেতু অনেক দিন ধরে আপনি আছেন, তারা আসলে কেমন কম্পেয়ার টু আমাদের যে সোসাইটি আছে এটার সাথে আপনি যদি তুলনামূলক একটা বিশ্লেষণ করেন যে থাই পিপল কেমন এবং আমাদের দেশের মানুষের, সেটা সম্পর্কে তো আপনার জানাই আছে, একটু কম্প্যারিজন করেন যে দুটি দেশের মানুষের কালচারালি বিহেভিয়ারালি তারা আসলে কেমন। আসলে এইখানে যদি আমি বলতে চাই সহজ ভাষায়, থাইল্যান্ডের মানুষ হচ্ছে খুব সফট, ওরা অনেকটা পোলাইট। ওরা যখন কথা বলে, আপনি কোনো প্রবলেমে পড়ছেন, ওরা আপনার জিজ্ঞাসা করতেন, ওরা নিজের থেকে এসে আপনাকে হেল্প করে। যেমন আমার খেয়াল আছে আমি যখন 2022-এ আসি আর কি এখানে, তো সেক্ষেত্রে হচ্ছে থাইল্যান্ড হচ্ছে আপনার রেস্টুরেন্টে ম্যাক্সিমাম হচ্ছে ওরা কিউআর করে স্ক্যান, মানে আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারে, ওরা ক্যাশ রিসিভ করে না। সেক্ষেত্রে হচ্ছে আমি খুব ক্ষুধার্ত ছিলাম ওই সময়, আমার খাওয়া খুবই দরকার। তো আমি একটা রেস্টুরেন্টে বসলাম, খাবার অর্ডার করলাম, খাবার আমার রেডি, এখন আমি পেমেন্ট করবো, ওরা ক্যাশ নিতেছে না। তো পাশ থেকে আরেকটা আহ মেয়ে এসে আমাকে বলতেছে যে তুমি কি প্রবলেম ফেস করতেছো, আমাকে বলো, আমি তোমাকে হেল্প করি, তুমি আমাকে ক্যাশ টাকা দিয়ে দাও, আমি পেমেন্ট করি। আচ্ছা আচ্ছা এছাড়াও আসলে মানে অনেকগুলো বিষয় আছে এখানে। আমি যখন মনে করেন ড্রাইভ করি, বা আমি যখন কার রাইড করি বা বাইক রাইড করি, যে কোনো কিছু ক্ষেত্রেই এইখানে ওরা প্রবলেম গুলো বুঝতে পারে। যেমন আমি যে কোনো জায়গায় আমি যদি স্টপ করি কারটা, আমার পিছ থেকে কোনো হর্ন দিবে না, যেহেতু ওরা বুঝতে পারছে যে ও যেহেতু এখানে স্টপ হয়েছে, তার মানে কোনো একটা রিজন আছে এখানে। তারপর আপনি হুট করে যখন রাস্তা ক্রস করবেন, ওরা অটোমেটিক্যালি দূর থেকে স্টপ করে রাখবে, বিকজ স্টপ করে রাখবে। আচ্ছা কারণ হচ্ছে ওর কথা হচ্ছে ওরা এরকম ভাবে যে হয়তো ওর অনেক অনেক ইমার্জেন্সি, এই জন্য ও যাইতেছে, সিগন্যাল না এই জন্য ওরা মানে দৌড়াইতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওরা দূর থেকে ওরা দেখা যায় যে ব্রেক করে ওয়েট করে, যেতে যায়। বাংলাদেশে কিন্তু সেক্ষেত্রে এই জিনিসগুলো আর কি ওরা ফলো করে। আর আমি মূলত আসলে প্রিফার করি ব্যবহারটা ওরা হাম্বল পোলাইট যখন কথা বলে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আর কি। কোনো রুডলি বিহেভিয়ার না, কোনো পোক করা না, মানুষকে মানুষকে জাজমেন্ট করে না ওরা, এরকম আর কি বিষয়গুলো। দ্যাটস গ্রেট। সো আপনি তো প্রবাস জীবনে বেশ কিছুদিন ধরেই আছেন, তো এই সময়টায় আম, আপনার একাকী মনে হয় কিনা, বা একাকিত্ব তো আসলে যারা দেশের বাইরে থাকে তারা একাকিত্বে ভোগেন, তা আপনার ক্ষেত্রে কেমন, মানে আপনি কি খুব একাকী বোধ করেন? আপনার অনুভূতি কেমন এই সময়টা, মানে দেশের বাইরে সবাইকে ছেড়ে বা আত্মীয় স্বজন ছেড়ে আপনি আছেন, একাকিত্বর বিষয়টা একটু বলেন। আসলে একাকিত্ব বলতে কি, আমি যখন ফ্রিল্যান্সিং করতাম, আমি 2 বছর রুম থেকে বের হইনি। তো আমার কাছে এই আমি অলরেডি ইউজ টু অ্যাডপ্ট করে ফেলছি আমি এই জিনিসটা নিজের মধ্যে, যে আমি যদি গ্রো করতে চাই লাইফে, আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো দেখা যায় যে যেমন আমি এখানে আসার পর আমার কম্পিউটার, আমি যখন আর কি প্রচন্ড ভালো লাগে না কাজ করতে করতে টায়ার্ড, আমি গেম খেলি, মূলত আমি লাইভ স্ট্রিমও করি আর কি তুইছে। তো দেখা যাচ্ছে আমার নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে আমি পার্কে যাই, হাঁটাহাঁটি করি। আমার আবার কাজ শেষে আমার প্রতিদিন হচ্ছে জিমে যেতে হয়। আমি জিমে যাই, যদি ফুললি এক্সারসাইজ নাও করি প্রত্যেকটা স্টেপ, চেষ্টা করি যে একটু ট্রেডমিলে হাঁটার। কারণ হচ্ছে আমাদের এখানে পুরো হাঁটা চলা একেবারেই করা হতেছে না। আচ্ছা তো দেখা যায় অফিস, বাসা, তারপর হচ্ছে টুকটাক যে কাজগুলো করতে হয় এই অফিসের বাইরে। আমার হচ্ছে উইক অফ 2 দিন থাকে, আমি চেষ্টা করি এই 2 দিনের মধ্যে যতটুকু করা যায়। আর আমি 9 to 5 এর যে হিসাব করি,
আমি সবসময় এটা চিন্তা করি 9 to 5 থেকে আমি যে টাকাটা আর্ন করতেছি এইটা হচ্ছে আমি আমার বিজনেস ইনভেস্ট করব। আমার বিজনেস হচ্ছে আলটিমেটলি আমার বিজনেস গ্রো করতে হবে। এই 9 to 5 কিন্তু অনেক সাপোর্টিভ আর কি, অনেকে 9 to 5 পছন্দ করে না, আচ্ছা আবার অনেকে ঘৃণা করে, কিন্তু আমার কথা হচ্ছে আমি এটা ইউটিলাইজ করবো, আচ্ছা আমি এটা ইউটিলাইজ করে আমার বিজনেস দ্বারা করবো। ওকে। তো একটু আমরা স্মৃতি রোমন্থন করি। আপনি আপনার যে ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি, সেটার কোনো মেমোরি আছে? মানে প্রথম দিন, ইউনিভার্সিটির প্রথম দিন সবারই একটা স্মরণীয় দিন। তা আপনার কোনো কিছু সেরকম মনে আছে কিনা আর কি? আসলে অনেক কিছুই মনে আছে, আচ্ছা কিছুটা আর কি। ওকে কথা হচ্ছে কি, আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি তো আমার ইউনিভার্সিটিতে পড়ার একেবারে ইচ্ছা নাই। আমার চিন্তা হচ্ছে যেভাবে বিজনেস দ্বারা করবো, আচ্ছা তাই আমি বিজনেস করবো, আমি পড়াশোনা করবো না, অন্য কারো চাকরি আমি করবোই না, ওই যে টাইমলি অফিসে যাওয়া, অফিস থেকে আসা, আমি এটা করবোই না। যতটুকু পারি ছোটখাটো বিজনেস করবো। তারপর বাবার বিজনেস আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি পেয়েছিলাম যে বাবার বিজনেসে যদি আলটিমেটলি কিছু না করতে পারি জবটাতে বাবার বিজনেস করবো। কিন্তু আমার একটা নিজের মধ্যে সবসময় ছিল যে উনার অলরেডি উনি ক্রিয়েট করছে, উনার বিজনেস উনি ক্রিয়েট করছে, রাইট আমি ওইটা ওনার তৈরি করার খাবার আমি খেতে চাইতেছি না, আমি আমার নিজের চেষ্টা নিয়োজিত করতে চাইছি, বিল্ডার করতে চাইতেছি। সেক্ষেত্রে এই জন্য আর কি কোনো কিছু করা হয়নি। তো আমার ফ্রেন্ড আছে, আপনি হয়তো ওরে চিনেন, ওর নাম হচ্ছে রিফাত। তো ও হচ্ছে আমার 1 বছর আগে ও আর কি অ্যাডমিশন নিচ্ছে, আমি 1 বছর পরে আর কি অ্যাডমিশন নিচ্ছি ওর কথায়। রাইট ও আমাকে বলছে যত যাই হোক তুমি বিজনেস করো, যাই করো, তুমি কষ্ট করে জাস্ট ইউনিভার্সিটিটা অ্যাডমিশন হোক, দেখবা 4 বছর শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তো আমি ওর কথা চিন্তা করলে আর কি চিন্তা করলাম যে তাহলে ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন আসলে আমার ওই একেবারেই কোনো নলেজ নাই, সহজ কথা বলতে গেলে। যে ডিপার্টমেন্ট বলেন, তারপর যাই বলেন আর কি একটা ইউনিভার্সিটি লাইফ, কারণ আমার কোনো ইচ্ছাই ছিল না। কারণ হচ্ছে সেক্ষেত্রে আমার একটা বছর যে গ্যাপ দিচ্ছে, আমি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন দেওয়ার জন্য আমি হচ্ছে ওই অ্যাপ্লিকেশন করছিলাম। তো সেক্ষেত্রে আমি বিকেএসপিতে ছিলাম তখন। তখন বিপিএল এর টাইমে তখন আমার নাকে বল লাগে, এখানে আমার এখন স্পোর্ট আছে হুম এখানে হুম আর কি, কি ক্লিয়ার না আর কি এখানে। তো আমার এখানে আর কি আপনার 8টা স্টিচ পড়ে এখানে ও বিপিএল এ, কারণ আমি হেলমেট ছাড়া আর কি নেটে ছিলাম। আচ্ছা তো এরপরে হচ্ছে আমি একবার ক্রিকেট এডিট করে দিতে হয়েছে, আর 1 বছর হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ওরকম চিন্তা ভাবনা করি নাই, অ্যাপ্লাই করা হয়নি। আচ্ছা আচ্ছা কিন্তু ইউনিভার্সিটিতে যখন আমি যাই তখন একটা এনভায়রনমেন্ট ছিল অন্যরকম, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। রাইট আর ইউনিভার্সিটির মোমেন্ট যেগুলা আমার এই পর্যন্ত এখনো মনে আছে, যে ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট ওইটা আমি আর কি পাইছিলাম, সবাই আমাকে খুব সাপোর্টিভ, কেয়ারিং। আর হয়তো বা আমার মধ্যে এই জিনিসটা আছে অ্যাডপ্ট করার কনফিডেন্স, এই জিনিসগুলোর কারণে আমার সবার সাথে দেখা যেত মিশতে চলতে সমস্যা হয় না এরকম। রাইট। তো আপনি বললেন যে আপনি আপনি তো ক্রিকেটার ছিলেন, আসলে ক্রিকেটার হতে চাওয়া না, ক্রিকেটার তো আপনি ছিলেনই, মানে বিভিন্ন লিগে খেলতেন। তো এই ক্রিকেটার যে হতে পারলেন না, এটার জন্য কি আফসোস হয় যে আপনি ফিল করেন যে আপনি যদি ক্রিকেটার হতে পারতেন তাহলে আপনার স্বপ্নটা পূরণ তো হতোই, পাশাপাশি আপনি আরো বেটার কিছু করতে পারতেন ইতিমধ্যেই? একটা জিনিস কি, আমি একটা জিনিস বিশ্বাস করি, সবকিছু আসলে আল্লাহর ইশারায় চলে আর কি, আল্লাহর রহমত মানে একটা জিনিস আছে। তো আমি মনে করি যাই করতেছি আমি আল্লাহর ইশারায় চলতেছি আর কি, সহজ কথা। আর পরিস্থিতি আপনাকে অনেক কিছু ত্যাগ করা শেখাবে, অনেক কিছু অ্যাকসেপ্ট করা শেখাবে আর কি। অনেকে আমি যেটুকু আর কি মনে করি, আমি ছোট মানুষ হিসাবে, যে আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না, আপনি যাই করেন না কেন। Yes. আহ, আর একটা বিষয় হচ্ছে যে ক্রিকেট হয়তো আমার জন্য ছিল না, কারণ আমার সিচুয়েশন এরকম ছিল যে আমার আর্নিং করতে হবে, যেভাবে আর্নিং করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যে স্টেজে ছিলাম ওইখানে আমার এক্সপেন্স ছিল বেশি, তো আমার আর্নিং করার যে সময়টা অলমোস্ট চলে আসতো, কিন্তু ওইরকম ভাবে আর্নিং আহামরি এরকম আর্নিং হইতো না ওই সিচুয়েশনে। তো ওইটা দিয়ে দেখা যায় যে ওরকম কিছু কোনো সম্ভব ছিল না। তো আলটিমেটলি হচ্ছে আমার এটা ক্লোজ করে দিতে হবে, এই জন্য আর কি আমি এখান থেকে সরে আসছি। রাইট। সো আপনি যেহেতু আম, অর্থ ব্যবস্থাপনা নিয়ে একটা কথা বললেন কিছুক্ষণ আগে, তো এই যে অর্থ ব্যবস্থাপনা এবং আর্থিক জীবনের সাফল্য অর্জনের কথা আমরা বলি, তো এটার কোনো কি সূত্র আছে, মানে আপনার মতে, যে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের আর্থিক জীবনটা সুন্দর হবে, বা আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা সেখানটায় আমরা অনেক উন্নতি করতে পারবো?
আমি আসলে মনে করি একটা জিনিস সহজভাবে যদি বলি আমি, যে প্রয়োজনের বেশি কোনো খরচ করার প্রয়োজন নেই। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করেন। আপনার ইনকাম অনুযায়ী যদি আপনি এক্সপেন্স করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি কেন আপনার আর্থিক সমস্যা হবে? আপনি স্যালারি পেয়েছেন 3 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে থেকে আপনি আলাদা করেন আপনার যে ডেইলি নেসেসারি, আপনার 1 মাসে চলার জন্য যতটুকু লাগে ওইটা আলাদা করেন। আপনার মেডিকেলের জন্য, সাপোর্টের জন্য আলাদা করেন। তারপর হচ্ছে আপনার ট্রাভেলিং এর জন্য কিছু টাকা সরান। তারপর দেখা যায় যে ইন ফিউচার যে ইনভেস্টমেন্ট বা সেভিংস এর জন্য আপনি কিছু একটা করেন। যেমন আমি যদি আমার কথা বলতে চাই, আমি অনেক আগে থেকেই চেষ্টা করি যে ইনভেস্টমেন্ট করার, কারণ ইনভেস্টমেন্টটা হচ্ছে কি আপনার ফিউচারের জন্য অনেকটা সাপোর্টিভ ভাবে কাজ করবে। এইটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি আপনার যদি কোনো জব না থাকে, অ্যাক্সিডেন্টলি যদি আপনার কোনো ইনকাম না থাকে, আপনি অ্যাক্সিডেন্ট করছেন বা সামহাও আপনার মেডিকেলে থাকতে হইতেছে, আপনার এই মাসে কোনো ইনকাম নাই, আপনি কিভাবে সাপোর্ট দিবেন নিজেকে? রাইট। তো এই জন্য আমি মনে করি যে 3 মাস থেকে 4 মাসের একটা সেভিংস চলার জন্য এটা সবসময় আলাদা করে, মানে এই টাকাটা আমার কাছে যে আছে আমি নিজেও ফিল করতে হবে যে আমি জানি না যে এই টাকাটা আমার কাছে আছে, রাইট। হাইড করে রাখতে হবে আর কি এই টাকাটা নিজের সেফটির জন্য। আর প্রত্যেকটা মাসে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, যদি সহজ ভাষা বলতে যাই আর কি, যেহেতু অনেকেই আপনার স্ট্রিমিং দেখে, তো আমি চেষ্টা করবো যে যত টাকা আপনি ইনকাম করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আপনার এই জিনিসগুলো স্টাডি করতে হবে যে আসলে কোথায় ইনভেস্ট করলে বেটার। আপনি আমার কথা আগে বললাম, আপনি যেভাবে ইনভেস্ট করলেন, লস হইলো বা কোনো একটা প্রবলেম হইলো, সেক্ষেত্রে আপনি আমাকে খুঁজবেন, এটার কোনো মানে নেই। আপনার আল্লাহ ব্রেন দিছে, আপনার একটু ঘাটাঘাটি করতে হবে যে কোথায় আপনি সেভ করলে বা ইনভেস্ট করলে এই টাকাটা ইন ফিউচারে 2 টাকার জায়গায় 3 টাকা আপনি পাবেন, কিন্তু 2 টাকার জায়গায় 0 টাকা না হয়ে যায়। ঠিক আছে? যেমন আমি, আমার খেয়াল আছে আমি ইবালিতে ইনভেস্টমেন্ট করছিলাম অনেক টাকা, তো এখানে আমার অনেক বড় একটা হিউজ লস হয়েছে। তো ধাক্কা খেয়ে খেয়ে শিখা আর কি। পরে আমি এখন বর্তমানে যেটা আমি প্রিফার করি, যেমন আমি গোল্ড অনেক লোতে আমি কিনে রাখছি, আর চেষ্টা করি প্রতি মাসে, আমার কথা হচ্ছে গোল্ডের দাম যাই থাকুক আমার টার্গেট থাকে প্রতি মাসে কিছু কিছু করে কিনা। তো আমার মোটামুটি আমি 3 বছর ধরে গোল্ড অল্প অল্প টাকা করে আমি কিনতেছি, তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে গেছে। এখন গোল্ড কিন্তু অনেক উপরে চলে গেছে যদি আপনি এটা বাজার মূল্য দেখেন। তারপর হচ্ছে আপনি সিলভার কিনে রাখতে পারেন। হ্যাঁ, মার্কেট ম্যানিপুলেশন হবে, মার্কেট আপনার এই ক্র্যাশ করবে, আপনি ক্র্যাশ করছে আপনি ঘাবড়ে গেলে হবে না, বা আপনি নার্ভাস হয়ে গেলে চলবে না। এখানে আপনার ক্র্যাশটা হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট যারা করে তারা হচ্ছে এটা ম্যানিপুলেট করে মার্কেট। তো দেখা যাচ্ছে আমার কথা হচ্ছে প্রত্যেকটা সময়, যেমন আমার এইটা নিয়ে আমি কাজ করতেছি যে একটু জমি কিনা, যেমন ইন ফিউচারে ফার্মিং ল্যান্ডের অনেক বড় প্রবলেম হবে, কারণ সবাই হচ্ছে কনস্ট্রাকশন বিল ডেভেলপ করতেছে, তো দেখা যাচ্ছে ফার্মের কোনো ল্যান্ড থাকবে না। আমার চিন্তা হচ্ছে আমি গোল্ডে ইনভেস্ট করবো, ইটিএফ ইনভেস্ট করবো, তারপর ইউএস যে স্টক গুলো আছে যেগুলো অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয় যে ভালো, ওইখানে আমি ইনভেস্ট করবো বা করতেছি আমি বর্তমানে। তো প্রত্যেকটা জায়গা হচ্ছে আমি যদি ইনভেস্টমেন্ট করে রাখি, এতে দেখা যাচ্ছে আপনার যে আর্থিক সমস্যা, এটা আসলে আমি আমি এটা আমি বোঝার চেষ্টা করি না যে আপনি যদি পরিশ্রম করেন আপনার আর্থিক সমস্যাটা আসবে কোথা থেকে, আমার এইটা মাথায় আসে না। আপনি যদি পরিশ্রম, আল্লাহর রহমতে আপনি যদি আপনার হাত পা আছে, আপনি পরিশ্রম যদি করেন, আপনার যদি ওইরকম ডিসিপ্লিন থাকে, আপনি যদি ওইরকম ফোকাস থাকেন, আপনার আর্থিক সমস্যা আসার কথা না, অ্যাকচুয়ালি না, কিন্তু আল্লাহ যদি চায় আপনাকে দিবে, ঠিক আছে। কিন্তু একবারই যে আপনি মানে ফাইন্যান্সিয়ালি যে একবারই নাই বা একবারে দুর্বল, এটা হচ্ছে টোটালি আপনার মাইন্ডসেট, আপনার ডিসিশন, আপনি কিছু করতে চাইতেছেন না, আপনি কোনো গাছ না তাই যে আপনি কোন অন্য কোনো জায়গায় নড়তে পারবেন না, চড়তে পারবেন না, আপনি মুভ করেন। আমার কাছে হচ্ছে আপনি অপরচুনিটি দেখেন, আপনি মুভ করেন, দেশের অভাব নাই। এখন আমার বলবেন না ভাই দেশে যাবো, অন্য দেশে যাবো, টাকা কই পাবো? আমার কাছে কোনো টাকা ছিল না, আমি যে কেমনে আসছি বা কি করছি আল্লাহ জানে। গ্রেট। সো এখানটায় আমি একটু ফিনান্সের ছাত্র হিসেবে একটু বলি এই জায়গাটা, যেমন আমরা আমাদের যে সেভিংসটা আপনি যেটা বললেন, সেভিংসটা খুব ইম্পর্টেন্ট একজন মানুষের জন্য, একটা পরিবারের জন্য, একটি দেশের জন্য। সেভিংস এর সাথে এক্সপেন্ডিচার বা ব্যয় যে মানুষ করে, সেই ব্যয়টা তার সেভিংস কতটুকু হবে, তার আয় কতটুকু, সেখান থেকে ব্যয় কতটুকু করবে, তো এটার একটা রেশিও আছে। সেই রেশিওটা ওই যে আপনি যেটা বললেন যে এটা নিজেকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তো সেটা খুব জানাটা জরুরি। পাশাপাশি আপনি যেটা মেনটেন করছেন আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটাকে আমরা বলি পোর্টফোলিও, আমি রাইট? পোর্টফোলিও। সো পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ডোন্ট কিপ অল দ্য এগস ইন আ বাস্কেট, অর্থাৎ আপনার সমস্ত ডিমগুলো একটা ঝুড়িতে রাখবেন না,
ঝুড়িটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি আলাদা আলাদা পাত্রে বা আলাদা আলাদা ঝুড়িতে রাখেন তাহলে একটা ঝুড়ি পড়ে গেলেও বাকি ঝুড়িগুলো কিন্তু টিকে থাকবে, তাই না? সো এরকম আমরা যখন বিনিয়োগ করব বা বিনিয়োগ করতে চাই তখন কিন্তু আমাদেরকে অ্যানালিসিস করতে হবে, আমাদেরকে বিশ্লেষণ করে বুঝতে হবে যে কোন জায়গায় আমি বিনিয়োগ করলে সেটা সেফ হবে। এট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে আমার যেই পরিমাণ অর্থ আমার পকেটে আছে, হাতে আছে, এই অর্থটা আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় বিনিয়োগ না করে এটাকে আমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করব, যাতে একটা জায়গায় ছোট ছোট পরিসরে আমি রাইট যেটা আপনি করছেন, যেমন আপনি গোল্ডে করছেন, আপনি বললেন ল্যান্ডে করছেন বা অন্যান্য সিলভারে করছেন, এরকম আর কি। তাহলে আপনি একটা জায়গায় যখন আপনার মার্কেট ম্যানিপুলেশন হোক বা নর্মালি ন্যাচারালি হোক ক্র্যাশ করবে, তখন বাকি দুইটা জায়গা কিন্তু আপনাকে সেভ করবে। তো এইটা অত্যন্ত জরুরি আর কি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে যে মেন্টর। হ্যাঁ, মানে আমরা জানি যে মানুষকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। আমরা ইদানিংকালে যেই কমন একটা শব্দ শুনতে পাই যে মোটিভেশনাল স্পিকার, মানুষকে মোটিভেট করে। তো এই যে মোটিভেশনাল স্পিকার, মেন্টর, এদের ভূমিকাটা কি একজন মানুষের জন্য? বা আপনার লাইফে এরকম কোনো মেন্টর বা এরকম কোনো মোটিভেটর বা মোটিভেশনাল স্পিকার আছে কিনা, বা আপনি ফলো করেন কিনা বা করেছেন কিনা, যাদেরকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন বা অন্য মানুষরাও ইন্সপায়ার্ড হয়, নাকি আদতে তারা যা বলেন তারা তাদের কথা বিক্রি করার জন্য বলেন? কি মনে হয় আপনার? আসলে আমার কথা হচ্ছে যে মানুষ এই সময় পায় কোথা থেকে, মানে মেন্টর আমাকে কেন ফলো করতে হবে, মানে এই জিনিসগুলোর জন্য। এখন প্রত্যেকটা জিনিস আপনার কাছে ওপেন, আপনার হাতের মুঠোয়। আপনি নিজে আপনি একটা নিশ সিলেক্ট করে আপনি এভাবে আপনি কাজ করতে পারেন যে কোনো কিছু। আপনার কারো ফলো করতে হবে, বা কেউ কিছু বিক্রি করতেছে ওইটা আপনি নিতেছেন, ওনাকে ফলো করতেছেন, আপনি ওনারা জিজ্ঞাসা করেন উনি কারে ফলো করছেন, মেন্টর আসছে কোথায়। আচ্ছা আচ্ছা, সবাই হয়তো বা মেন্টর থাকতে পারে, কিন্তু আমার যেই ফোকাসটা হচ্ছে নিজের, যে আমি সবকিছু আমার চোখের সামনে আহ খোলা খোলা আছে, আমি কেন আমার মেন্টর লাগবে। তার মানে মেন্টরকে যদি ফলো করি, আমি ব্লাইন্ডলি ফলো করতেছি, মেন্টর আমাকে যা করবে ও আমাকে ম্যানিপুলেট করতে পারবে। তা আমাকে যদি কেউ ম্যানিপুলেট করতে পারে তাহলে তাহলে আমার তো কোনো নিজস্বতাই থাকবো না। রাইট, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একান্ত অপিনিয়ন, একান্ত। যে এইখানে মেন্টর আপনি সবার থেকে নলেজ গ্যাদার করেন। আপনি ওর একটা কথা ভালো লাগছে, আপনি ওইটা ওইখান থেকে নেন, পজিটিভ গুলো আপনি পিক আপ করেন, ঠিক আছে। কিন্তু আপনার যে একজন কি আপনাকে ফলো করে মেন্টর করতে হবে, আমি এখানে কোনো আর কি যুক্তি দেখি না। আমি এই ক্ষেত্রে আর কি, হয়তো বা আমার পার্সপেকশন ভুল আর কি। আচ্ছা, আপনি যে লক্ষ্য স্থির করেছেন বা লক্ষ্য নির্ধারণ করেছেন, আপনার যে লাইফের গোল, সেই গোল থেকে আপনি কতটা দূরে অথবা আপনি কতটা কাছে? আসলে চেষ্টা করতেছি, অনেক অনেক ফোকাস করতেছি, অনেক ডিসিপ্লিন আছি আর কি বর্তমানে। যতটুকু পরিশ্রম করা দরকার তার চেয়েও বেশি করতেছি। কারণ হচ্ছে আমি আমার যে এম বা গোলটা খুব তাড়াতাড়ি আমি ক্লোজ করতে চাইতেছি। তো এই জন্য আরো এফোর্ট দিতেছি, কারণ আমি জানি আমার যখন বয়স 30+ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি আরো দুর্বল হয়ে যাবো, আমি কাজ করতে পারবো না, অনীহা চলে আসবে নিজের মধ্যে। তো আমি চেষ্টা করছি যে 30 হওয়ার আগে যতটুকু সম্ভব ওইটার কাছাকাছি চলে যাওয়া আর কি। আচ্ছা, গ্রেট। সেক্ষেত্রে আমি যেটা বলি, সাধারণত ক্লাসরুমে অনেক সময় আমরা এই ব্যাপারে আলাপ করি, একজন মানুষের যেই প্রাইম টাইম, সেই টাইমটায় আমরা অন্যান্য ইউজলেস অনেক অ্যাক্টিভিটি করে আমরা নষ্ট করে ফেলি। বিশেষ করে এই যে সময়টা আপনি বললেন, আমাদের যখন গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, সেই সময়টার পরে আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সরকারি চাকরি অথবা যেটা আমি শুরুতেই বলছিলাম যে বিসিএস, নানা ক্ষেত্রে আমরা সিকিউরড লাইফের দিকে আমরা দৌড়াই অথবা খুঁজতে থাকি। তো সেই সময়টায় দেখা যায় যে 2, 3, 4, 5 বছর চলে যায়। সেই সময়টা যদি কেউ একজন কোনো একটা নির্দিষ্ট, আপনি নিশের কথা বললেন, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সে যদি স্কিল ডেভেলপ করে অথবা এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করে, নিজে কিছু করার চেষ্টা করে, কোনো বিজনেসের পেছনে সে যদি লেগে থাকে বা কোনো একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করে, যেটা নিয়ে পরবর্তীতে সে আরো সামনে যাওয়ার চেষ্টা করবে, ফাইট দিবে, সেটা যদি করে, আমার মনে হয় যে এটা তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আর যেহেতু আমাদের একটা জব ক্রাইসিস আছে, শুধুমাত্র আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড জব ক্রাইসিস আছে, ইউরোপে, ইউএসএ তে। তো
তো নানা জায়গায় জব ক্রাইসিস আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা যদি এটা চিন্তা করে যে তারা নিজেরা তাদের স্কিল ডেভেলপ করে স্বল্প পুঁজি নিয়ে শুরু করবে, যেটা আপনি শুরু করেছিলেন সেরকম ভাবে করবে, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হতে পারে। এটা আমার মনে হয় শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে, কারণ একটা লিমিটেড আর্নিং যেটা আসলে যেটা দিয়ে অনেক মানুষের তাদের যে লাইফ লিড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ক্রমবর্ধমান যে দাম বা বাজারের ব্যবস্থা, এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এটা সারা পৃথিবী জুড়েই, এমন না যে শুধুমাত্র আমাদের দেশে, সব দেশে। তো এই ক্রাইসিস গুলো মোকাবেলা করার জন্য, চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য অবশ্যই মানুষকে বিকল্প চিন্তা করতে হবে, তাই না? তো আমি এখন যেই বিষয়টি আমি জানতে চাই যে আহ, বিশ্ব পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি, এটা কিন্তু দিনকে দিন ডিফারেন্ট ভাবে পরিচালিত হচ্ছে বা ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে বিশ্ব অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিটা কি হবে পরবর্তী জীবনে? এটা কি ট্রেডিশনাল যেই বিজনেস বা ট্রেডিশনাল যেই অ্যাক্টিভিটি আমরা করছি, অর্থনৈতিক বা সামাজিক ভাবে যেগুলো করছি, এরকমই থাকবে, না এটার একটা আমূল পরিবর্তন হবে সামনের যে সময়গুলোতে বা দিনগুলোতে? আচ্ছা, আহ, খুব ভালো প্রশ্ন করছেন স্যার। আপনি আপনি স্যার, এই জন্যই আপনি এরকম কঠিন কঠিন প্রশ্ন করতেছেন। না না, ইটস অলরাইট। প্রথম কথা হচ্ছে, আহ, প্রথমে যে বিষয়টা বললেন যে প্রত্যেকটা মানুষের নিজ সিলেক্ট করতে হয়, তো আমার কথাটা হচ্ছে, আমি মানে ছোট মানুষ হিসেবে আমি যতটুকু বুঝি আর কি, এই ক্ষেত্রে আপনার 5টা বা 10টা বা 20টা হোক বা 30টা হোক সেক্টরে আপনি খুব ভালো। এক্সাম্পল, আপনি ভালো গান গাইতে পারেন, ভালো কবিতা বলতে পারেন, ভালো নাচতে পারেন, বা ভালো কথা বলতে পারেন, whatever। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি 20টা জিনিস আপনি লিখে নোটপ্যাডে লিখলেন। তারপর আপনি চেষ্টা নিজে দেখেন যে আপনি কোনটার মধ্যে আপনার কনফিডেন্স আছে ভালো, আপনি কোনটা বেটার, অন্য আরেকজনের চেয়ে আপনি বেটার, আপনি ওইটা নিয়ে কাজ করেন। আলটিমেটলি আপনি ওইটা হয়ে আসতেছে আপনার, দেখা যায় যে আপনি অলমোস্ট আপনি ওই পথে ফোকাস হয়ে ডিসিপ্লিন ভাবে আপনি কাজ করলে এটা হয়ে যেতেছে। এটা বলে একটা। আরেকটা বিষয় হচ্ছে, যেমন ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন আর কি এখন এটা সবাই আমরা অবগত এই বিষয়টা নিয়ে, যে অলরেডি হচ্ছে হোল ওয়ার্ল্ড আর কি অটোমেটেড এআই এর মধ্যে চলে গেছে। তো এইখানে আপনি বড় বড় কোম্পানিদের কথা বলি, যেমন লাইক মেটা বলেন, তারপর এনভিডিয়া, বড় বড় কোম্পানি গুলো, ওরা কিন্তু অনেক এমপ্লয়ি লে অফ করে দিতেছে। কারণ হচ্ছে ওরা, ওদের প্রয়োজন নাই। তো ইদার আপনাকে স্কিল বিল্ড করতে হবে, ইদার হচ্ছে আপনার কোনো কিছু একটা করতে হবে যেটা আপনাকে কেউ লে অফ করতে পারবে না বা আপনার কাছ থেকে ওটা নিয়ে যেতে পারবে না। এটা বিজনেস হোক, এটা হচ্ছে কোনো স্কিল হোক, যে কোনো কিছুই ওইখানে ফোকাস করতে হবে। কারণ এটা এখন ওয়ার্ল্ডে আরো বেশি কম্পিটিশন। আপনার নলেজ হচ্ছে আরো আপনার গেইন করতে হবে, ডে বাই ডে গেইন করতে হবে, আপ টু ডেট থাকতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনি টিকে থাকতে পারবেন না। তো আরফিনকে আমরা পরবর্তী 10 বছরে কোথায় দেখতে পাবো, বা আরফিন কোথায় পৌঁছাবে, মানে এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। স্যার, আমি অনেস্টলি বলি, আমি মানে আগামীকাল কি হবে এটা আল্লাহ, একমাত্র আল্লাহই জানে। 10 বছর পর হয়তো কবরে থাকতে পারি। তো আমি চেষ্টা করবো যদি বেঁচে থাকি যতটুকু করার আর কি। আমার কথা হচ্ছে, আমি ফ্যামিলি টেক কেয়ার করার মতো অ্যাবিলিটি যখন আমার ফুলফিল হয়ে যাবে ওভারঅল, ঠিক আছে, তাদের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট সেট, আমার তাদের নিয়ে আর কি কোনো টেনশন করতে হবে না। তারপর আল্লাহর মতো আমার কাছে যা কিছু আছে আমি সবকিছু ডোনেশন করে দেবো। সহজ বাংলা কথা বলতে, আমার কোনো টাকার দরকার নেই। আমার ইচ্ছা টাকা ইনকাম করে, কিন্তু টাকা নিয়ে যে কি বলে, আমি টাকা নিয়ে আসলে যে নিজেই করবো এটা আমার কোনো ইচ্ছা নেই। আমার টার্গেট হচ্ছে টাকা কিভাবে ইনকাম করা, এটা হচ্ছে আমার ড্রিম। কিন্তু ওইটাই আমার শেষ। ওইটা দিয়ে এরপর যে কিছু করার বা নিজের জন্য কিছু, ওরকম কিছু না আমার। হ্যাঁ, আপনি যেটা বললেন, আমি কার ফ্রি, আমি ব্যাংককে বা যে কোনো কান্ট্রিতে যখনই কার কোনো অটো শো হয় আমি এখানে যাই। আমার এখানে ফ্রেন্ড আছে, যেমন সিঙ্গাপুরের কিছু আছে, ইউকে আছে, নেদারল্যান্ডের কিছু ফ্রেন্ড আছে। তো ওদের সাথে আমার যাওয়া হয় এখানে প্রত্যেকটা জায়গায়। তো যখন কার মধ্যে শো হয় আমি ডেফিনেটলি অ্যাটেন্ড করা ট্রাই করি। কিছুদিন আগে লাস্ট ইয়ার হচ্ছে মোটোজিপি শো হয়েছে বাইকের, ওইটাও আমি অ্যাটেন্ড করছি। তো বিষয়গুলো হচ্ছে কি, আমি মনে করি যে টাকা পয়সা, আসলে অনেকে বলে যে টাকা পয়সার দরকার নাই, এটা একটা মানে কি বলবো, যে এটা নিতান্তই কাব্যিক কথাবার্তা আর কি। টাকা পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে? আপনার যখন অনেক টাকা হয়ে যাবে তখন আপনি এই সমস্ত ফিলোসফার কথা বলতে পারবেন। এছাড়া আদারওয়াইজ বলার দরকার নেই আমার সামনে। কারণ প্রত্যেকটা জিনিস করতে গেলে লাইফে টাকা দরকার আছে। আপনি হজ করতে যাবেন, আপনার টাকা দরকার। আপনি জাকাত দেন, যাই করেন, টাকা পয়সার দরকার আছে। রাইট।
সো নাও আমি জানতে চাই যে আপনার কোনো স্পেসিফিক জীবনের মোটো বা পারপাস আছে যেটা আপনি ফুলফিল করতে চান, বা আপনার ডিজায়ার যেটা আপনি ইন ফিউচার যে লক্ষ্যে আপনি ধাবিত হচ্ছেন? অ্যাকচুয়ালি কি আমার অনেক আগে থেকেই যেহেতু আমার এটা করা, যেমন কর্মসংস্থান ক্রিয়েট করা আর কি। যে আমি এমন একটা বিজনেস করবো বা যাই করবো, আমি এখানে যেন আরো 10-15টা লোক কাজ করতে পারে। হুম তাদের ফ্যামিলি যেন আমার পর মানে কি বলে, তাদের ফ্যামিলিকে যেন আমি সাপোর্ট দিতে পারি, এরকম একটা বিষয় আর কি। যে এইটার উপর আমার অনেক চিন্তা ভাবনা এখানে। আর একটা বিষয় বর্তমানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি চাইতেছি যে আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসা। ওকে। তারপর আমার ছোট 2 বোন আছে, ওদেরকে বাইরে কিভাবে সেটেল করা যায় হুম হুম ওইটা নিয়ে আমি চিন্তা করতেছি, বা আমার এখানে কি করানো হুম যায় হুম হুম এটা নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ। কারণ হচ্ছে আমার যখন দেখা যাবে যে আমার যে ফ্যামিলি ঠিকঠাক আছে, বা আমি যদি দেখি যে সবাই আমি ঠিকভাবে রাখতে পারতেছি, দেন হচ্ছে আমি অন্য অ্যাক্টিভিটি গুলো করতে পারবো। যেমন এখন আমার যদি আমি হিসাব করি, আমার মান্থলি অনেক খরচ চলে যায়, খাওয়া দাওয়া থাকা। হ্যাঁ। তো আমার চিন্তা হচ্ছে যে আমি এই এক্সপেন্সটাও হাফ হয়ে যাবে যদি আমার ফ্যামিলি আমার সাথে থাকে। রাইট। দেখা যায় আমার খাবার দাবার এখানে অনেক খরচ, হুম হুম এখানে মান্থলি 15-20 হাজার বাদের মতো খরচ হয়ে যায় শুধুমাত্র খাওয়া দাওয়া। আর আপনি দেখা যায় যদি আমি কম্পেয়ার করি বাংলা টাকা যদি হিসাব করি, হুম হুম দেখা যায় যে 4 টাকা 10 পয়সা করে এখন বর্তমান হুম হুম একবার। তারপর আপনার বাসা ভাড়া এখানে অনেক এক্সপেন্সিভ। তো আমার চিন্তা হচ্ছে আমি আরো কিছু টাকা অ্যাড করে আমি পুরো ফ্যামিলি নিয়ে আমি এখানে থাকতে পারি। আমার রাইট। আলটিমেটলি গোল হচ্ছে যে ফ্যামিলির কাছাকাছি থাকা। আমি ওকে। মনে করি যে অ্যাজ এ হিউম্যান আর কি, যদি আমি ফ্যামিলির সাথেই না থাকতে পারি, হুম হুম তাহলে এই টাকা ইনকামের কোনো মানে হয় না আর কি। রাইট। সো আপনি একটা পয়েন্টে বলছিলেন যে কিছুক্ষণ আগেই, খুব লিটল ওয়াইল, যে জব কাট হচ্ছে আহ, অনেক, যেটা গোল্ডেন হ্যান্ডশেক বলে সেরকমটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান করছে। তো বিশেষ করে ইন টার্মস অফ বর্তমান যে সিচুয়েশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারণে অনেক কর্মসংস্থান, আহ, মানে যেখানটায় মানুষ কাজ করতো সেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সেই মানুষগুলো তাদের কর্ম হারাচ্ছে। এবং এই প্রশ্নটা আমি বিভিন্ন সময় করি ভাইবা বোর্ডে ছাত্রদের, যে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের যখন ভাইবা হয় ওই সময়টায় আমি করি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জন্য, বিশেষ করে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে, এটা অনেক মানুষকে আনএমপ্লয়েড করে দিবি কিনা ভবিষ্যতে? এইটা আপনি যদি দেখেন, আলটিমেটলি অলরেডি শুরু করে দিচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এটা হুম অলরেডি শুরু করে দিচ্ছে। হয়তো কিছু ম্যানুয়াল যে কাজগুলো থাকে যেগুলো আসলে হিউম্যান ছাড়া করা যায় না, সেক্ষেত্রে ওরা হিউম্যানই ওরা রাখবে। হুম আদারওয়াইজ কেন, আপনি আপনি নর্মালি অ্যাজ এ পার্সন আপনি চিন্তা করেন যে আপনার একটা বিজনেস আছে, হুম তো বিজনেসের হচ্ছে আপনি খরচ করানোর চেষ্টা করবেন অলওয়েজ। আপনি এখন টেসলার কথা বলেন, মেটার কথা বলেন, যার কথাই বলেন, কত বড় ওনারই আছে, হুম তারা ওরা চিন্তা করে কিভাবে আমার এক্সপেন্স মিনিমাইজ করা যায়। রাইট। সেক্ষেত্রে আপনাকে একটা হিউম্যান, আপনাকে ইউএস এর মতো কান্ট্রি বা ইউকে এর মতো কান্ট্রিতে আপনাকে এত স্যালারি দিয়ে কেন রাখবে? হুম হুম যেহেতু আপনি আহ উনি যদি আপনাকে আপনার জায়গায় যদি অন্য কোনো মাধ্যম উনি পায়, সেক্ষেত্রে হচ্ছে উনি ওইটাই ফলো করবে। খরচ এখানে কম হয়, নর্মাল বিষয় আর কি এখানে। এক্স্যাক্টলি। এখন এআই হচ্ছে কাজ অনেকটা ইজি করে দিচ্ছে। আমি জানি না আপনি এটা জানেন নাকি, হুম হুম যে অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, হুম হুম ওয়ার হাউসের যে এমপ্লয়ি, ওরা অনেক লে অফ করে দিচ্ছে। রাইট। কারণ হচ্ছে ওরা অলরেডি এখানে রোবট ইউজ করতেছে, হুম যে হুম মুভমেন্টের জন্য ওটা আরো ফাস্ট হয়, অ্যাক্সিডেন্ট রেশিও কমে গেছে, আর মুভমেন্ট অনেক ফাস্ট হয়, টাইমলি ডেলিভারি করতে পারতেছে, হুম প্রোডাক্ট অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট খুব ফাস্ট করতে পারতেছে। হুম হুম ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে ওরা ওইটাই চুজ করে নেবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হয়তো আপনাকে এআই শিখতে হবে, হুম এআই অ্যাডপ্ট করতে হবে, হুম আদারওয়াইজ স্পিড গ্রো করতে হবে, মাস্ট বি আপ টু ডেট থাকতে হবে। আর মেইন বিষয় হচ্ছে আপনাকে ফোকাস থাকতে হবে, যেটাই করেন ওইটা খুব ভালোভাবে করতে হবে। আদারওয়াইজ লাইফ লিড করা এই ফিউচারটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। হুম। আহ, তারপরেও যদি এআই রিপ্লেস করে মানুষকে, বিশেষ করে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে, তাহলে এটা কি মানব সভ্যতার জন্য বড় একটা চ্যালেঞ্জ না, যে এত সংখ্যক মানুষকে, গ্রোয়িং নাম্বার অফ পিপল, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এত এত সংখ্যক যে মানুষ, এই মানুষগুলোর জন্য একটা কর্মের ব্যবস্থা করা, এটা কি বিশাল একটা চ্যালেঞ্জ না? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে তাহলে? আসলে কি, এইটা আমার এই মানে এই বিষয় নিয়ে যদি আমি কথা বলি, আর একটা জিনিস চলে আসে যখন কম্পিউটার চলে আসে, হুম হুম তখন মানুষ অনেকেই ভাবছে যে এইটা এই অনেক জব খেয়ে ফেলবে। ঠিক আছে, হুম যখন ওই যে ক্যালকুলেটর চলে আসলো, হিসাব নিকাশে করতে অনেক ইজি হয়ে যায়, হুম ফোন চলে আসলো, অনেক কিছু অফ হয়ে গেল, হুম অনেক কিছু আবার ওরা হচ্ছে
মডিফাই করলো, হুম হুম বিষয়গুলো এরকম থাকবে আসলে পৃথিবীর মধ্যে, আমি যতটুকু মনে করি। রাইট মানুষ যে একেবারে কাজ করতে পারবে না এরকম কোন সিচুয়েশন আমি আসলে আমার উপলব্ধি করতে পারতেছি যতটুকু, হুম যে এরকম হওয়ার কোনো এরকম চান্স নেই, কোনো একটা ওয়ে ফাইন্ড আউট হয়ে যাবে আর কি। এখন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস, আহ যেমন কম্পিউটার যখন আসলো বা ক্যালকুলেটর যখন, ফোন যখন হুম আসলো, হুম তখন মানুষের মধ্যে এইটা হইতো যে কেউ নিউজ পেপার দেখবে না, টিভি দেখবে না, জিনিসগুলো এরকম হয়ে গেছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করতেছি। এখন প্রত্যেকটা জিনিসের লিমিট থাকে, তো হয়তো এর একটা লিমিটেশন থাকবে। বা যেমন কিছুদিন আগে আমি একটা ব্লগ আর্টিকেল পড়ছিলাম, সেক্ষেত্রে দেখলাম যে এর একটা লিমিটেশন ওরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এরকম আর কি দেখলাম যে যে ওদের একটা লিমিটেশন থাকবে। রাইট। সেক্ষেত্রে আমরা যেটা আমার মানে ব্যক্তিগত বক্তব্য, যে মানুষ জন্মগতভাবে, মানে জন্ম না, সৃষ্টির শুরু থেকেই মানুষ অ্যাডাপটিভ, মানে সংকটময় যে পরিস্থিতিগুলো বা যেই সময় মানুষের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ আসে, বড় বড় বাধা আসে, সেই সমস্ত বাধাগুলোকে, চ্যালেঞ্জগুলোকে কিভাবে উত্তরণ করবে, পার হবে, এটা মানুষ অ্যাডাপ্ট করে নেয় আর কি। মানুষ সে নিজের মতো করে বাই ডিফল্ট তার মধ্যে একটা সেরকম তাড়না বা সেরকম একটা প্রয়াস, অভিপ্রায় তার মধ্যে দেয়া আছে, যেটার মাধ্যমে সে সমস্ত বাধাকে অতিক্রম করে নিজের জন্য যেই যেই সমস্ত ব্যাপারগুলো প্রয়োজন, মানুষের দরকারি নেসেসিটি, সেগুলো সে নিজে বের করে নেয় আর কি। তো হোপফুলি যে এআই যতই আমাদের কর্মসংস্থানের উপরে ছড়ি ঘুরাক না কেন, মানুষ আসলে আপনি যেটা বললেন যে মানুষ আসলে তার যে জায়গাটা, সেই জায়গা সে বের করেই নিবে, তাই না? কারণ এআই তো মূলত কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কাজ করে, এটা একটা সফটওয়্যার। তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা তো মানুষের ব্রেনের চেয়ে বড় কিছু না, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেটা অনেক সময় এটা নিয়ে নানাজন নানাভাবে বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করে, আমার কাছে মনে হয় যে আমরা আমাদের যে ব্রেইন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তো এটা সমস্ত সফটওয়্যারের চেয়ে বড় সফটওয়্যার। সুতরাং এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, তাই না? সো এটা একটা ব্যাপার। তো এখন একটু ব্যক্তিগত কিছু ব্যাপারে আলাপ করি আমরা। যেমন আপনার পরিবার নিয়ে বললেন, যে আপনার বোনের কথা বললেন, বাবা কথা বললেন, একটু ওভারঅল আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলেন। জি, আমার ফ্যামিলি হচ্ছে বাবা বিজনেস করতেছে, ছোটখাটো বিজনেস করতেছে। তো উনি এর আগে অনেকবার লস হয়েছিল, ওনার বিজনেস অনেক ক্ষতি হয়েছে, যাই হোক উনি করতেছে ছোট পরিসরে। আর আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ। আর আমার ছোট দুই বোন, একজনের হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, আর একজন হচ্ছে জাস্ট ব্যাচেলর ফিনিশ করছে। ওকে। তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে ওদেরকে আর কি কিভাবে বাইরে নিয়ে আসা যায়, কিভাবে এখানে ওরা হুম হুম আরো নিজের গ্রোথ নিয়ে আসবে আর কি। অনেক কিছু শিখার আছে এখানে বাইরের কান্ট্রিতে। যখন আপনার অ্যাকচুয়ালি মানুষ শিখে হচ্ছে চারপাশের পরিস্থিতি দেখে, হুম ডেফিনেটলি। তারপর সিচুয়েশন মানুষকে অনেকটা ম্যানিপুলেট করে যে আপনাকে আরো গ্রো হইতে হবে। এখন মনে করেন আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে আমার পার্কিং এ আপনার ফেরারি, বিএমডব্লিউ, মার্সিডিস, এগুলো এই টাইপের গুলো কার থাকে, তখন আমার ঘুম থেকে আমার চিন্তা ভাবনা এরকম হয়ে যাবে, কি অবস্থা, এগুলো কি হইতেছে। মানে আমি যদি বাংলাদেশে ঘুম থেকে টয়টা দেখি, তাহলে দেখা যায় যে আমার চিন্তা ভাবনা, মাইন্ডসেটটা, মানুষের মেইন হচ্ছে মাইন্ডসেট। মানুষের যদি মাইন্ডসেটটা যদি ওরকম ভাবে থাকে, তো মানুষের আসলে কেউ কিছু করতে পারবে না। যেমন আমি ব্যাংককে থাকি, ফ্র্যাঙ্কলি যদি আমি বলি যে এখানে সবাই ড্রিঙ্ক করে, সব জায়গায় আপনার ড্রিঙ্ক করে, সন্ধ্যার পরে ড্রিঙ্ক করে, স্মোক করে, আমি এগুলোর মধ্যে নাই। এটা প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার নিজের কন্ট্রোলের উপর, ডিসিপ্লিনের উপর। যে আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন নিজেকে, ঠিক আছে, ফাইন। আর যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি যেখানেই থাকেন কোনো লাভ নেই। হুম ডেফিনেটলি। হ্যাঁ, বিশেষ করে মানে ব্যাংককের কথা বললেন, তো এই জায়গাটা অনেকেই মনে করে, মানে আমি কিছুদিন আগে একটা ব্লগ দেখলাম, এক ভাই বলছিলেন ওই সময় যে এখানে কেউ ঘুরতে আসলেও তার কাছে একটু মানে সে হীনমন্যতায় ভোগে আর কি, যে ওই জায়গাটায় গিয়ে কেউ হয়তো বা ড্রিঙ্ক করতে গিয়েছে বা অন্য কোনো কারণে গিয়েছে আর কি। তো এটা ডিপেন্ড করে একজন মানুষ কেমন, তাই না? আমারও কিছু ঠিক আছে স্যার, আমি সরি ফর ইন্টারাপ্ট করতেছি প্রশ্নের মাধ্যমে। প্লিজ। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি খারাপ ভালো প্রত্যেকটা জায়গায় গেছে, এমন না পুরো ব্যাংকক থেকে খারাপ বা এরকম কিছু। নির্দিষ্ট একটা জায়গা আপনার, ওই জায়গায় আপনি অ্যাভয়েড করে চলেন, নর্মাল আর কি, আপনার কোনো দরকার নাই। তো আপনি যদি
ওই কি বলে ইউটিউব দেখেন বা ওইখানে দেখেন, আপনার ওইখানে যদি আকাঙ্ক্ষা থাকে যাওয়ার যে আমি ওইখানে যাবো হুম দেখবো, হুম হুম এটা আপ টু ইউ। কিন্তু আপনার এখানে অনেক কিছু দেখার আছে। হুম হুম আপনি নেগেটিভ যদি আপনি হাইলাইট করতে চান, আপনি নেগেটিভ হাইলাইট করতে পারেন। আপ টু ইউ, আপনি কি করবেন না করবেন। রাইট। হ্যাঁ, এটাই মানে আমাদের কালচার, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস বিলিফ, অথবা আমাদের যে নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে, এটার উপর ডিপেন্ড করে যে আপনি সেটা কিভাবে গ্রহণ করবেন অথবা আপনি কিভাবে দেখবেন আর কি। ওরা ওদের কালচারে যেটা করতে পারে সেটা নিশ্চয়ই আমরা করতে পারি না, এবং এটাও ডিপেন্ড করে আমাদের উপরে আমরা কিভাবে সেটাকে দেখি, কিভাবে সেটাকে মূল্যায়ন করি বা সেটাকে কিভাবে অ্যাডপ্ট করি এগুলোর উপরে। অনেক সময় দেখা যায় না যে 10 জন বন্ধু থাকে, 10 জন বন্ধুর মধ্যে 3 জন 4 জন হয়তো স্মোক করে, কিন্তু বাকি 2 জন 3 জন করে না বা 1 জন করে না, এরকম হয় না? তো সে তাকে কিন্তু হয়তোবা প্রথম 2-1 দিন সে ফোর্স করে বা বলে যে তুমিও স্মোক করো, বা সে যখন কন্টিনিউয়াসলি তাদেরকে অপোজ করতে থাকে, একটা সময় কিন্তু তাকে আর ফোর্স করে না বা বলে না যে তুমি স্মোক করো, কারণ ওরা জেনে যায় যে আপনি স্মোক করেন না, তার মানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তেমনি ভাবে খারাপ মন্দ কাজের ব্যাপারে যদি আমরা সেখানটায় উৎসাহী না হই, নিজে থেকে উৎসাহী না হই, তাহলে আসলে কেউ আমাদেরকে জোর করে সেই কাজটা, অন্যায় কাজটা বা খারাপ কাজটা করাতে পারে না, তাই না? তো এটা একদম। একটা একটা ব্যাপার। আচ্ছা, আপনার পরিবার নিয়ে বলছিলেন, তো আপনি একটু শৈশব নিয়ে বলেন। শৈশবের সময়টা আপনার কেমন কেটেছে? শৈশবের কোনো যদি আলাদা করে স্মৃতি আপনার মনে পড়ে বা মনে থাকে, কিভাবে আপনি ছিলেন শৈশবে? আসলে এই শৈশবের যে স্মৃতিগুলো, এগুলো একটা সময় পর্যন্ত প্রতিদিন রাতে মনে আসতো, ঘুমাতে আর কি যাওয়ার আগে। কিন্তু এখন আলটিমেটলি আমার মনে হইতেছে কি আমার বয়স হয়ে গেছে, আমি সবকিছু ভুলে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা। এখন আর আগের মতো ওইরকম ভাবে মনে করার চেষ্টা করি না। হয়তো ব্যস্ততার জন্য, হয়তো বা নতুন কিছু মাথায় ঢুকতেছে, এই জন্য এই পুরোনো যে স্মৃতিগুলো এগুলো আর কি আস্তে আস্তে চলে যেতেছে। কিন্তু আমার নাম বাড়ি হচ্ছে শরীয়তপুরে। তো সেক্ষেত্রে আমার যতটুকু স্মৃতি মনে পড়ে, এই গ্রামে যখন যাওয়া হইতো, তখন দেখা যেত যে যখন বৃষ্টি পড়তো, বৃষ্টির সময় সবাই উঠানের মধ্যে দৌড়াদৌড়ি, তারপর লাফালাফি, পুকুরে ঝাঁপ দেওয়া, হুম হুম তারপর বিভিন্ন গাছের ফল টল চুরি করে খাওয়া, অ্যাজ ইউজুয়াল সবার মতো আর কি যে গল্পগুলো থাকে এইগুলোই আর কি। আচ্ছা, শৈশবকে কি মিস করেন এখন? আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই চায় শৈশবে ফিরে যেতে। সবাই চায় যে আচ্ছা। আমি, আমার বড় হওয়ার দরকার কোনো প্রয়োজন নাই, আমি যদি ছোট হয়ে যেতাম, আরো কোনো টেনশন থাকতো না, বিকালবেলা খেলতে চলে যেতাম। দেখা যেত যে কোনো ধরনের মানসিক কোনো টেনশন নাই, প্রেশার নাই, যা ইচ্ছা করতেছে তাই করতে পারতেছি। তো সবাই, আমি মনে করি যে সবাই চাইবে যে না আমি শৈশবে চলে যাই। রাইট। আচ্ছা, মানে বিষয়টা কিন্তু রিভার্স, আপনি খেয়াল করেছেন? আপনি যখন ছোট সময়ে আপনি ভাবতেন আপনি কখন বড় হবেন, কত দ্রুত বড় হবেন। আবার যখন মানুষ বড় হয় বা বয়স হয়, তখন সে আবার ওই তার যে শৈশবের স্মৃতি বা তার যে একটা কৈশোরের স্মৃতি, সেই স্মৃতি হাতড়াতে থাকে। তো এটা একটা রিভার্স একটা খেলা, মানে জীবনের আর কি, তাই না? মানে একটা আমাদের এখানে হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। সরি আবার না, ইটস interrupt অলরাইট, করলাম। অ্যাবসলিউটলি। না, যেমন আমার আমার স্কুল ছিল যাত্রাবাড়িতে। ওকে। তো আমার বড় হওয়া এই সবকিছু হয় যাত্রাবাড়িতে। তো সেক্ষেত্রে আমার স্কুলের যে গ্রুপটা আছে, আমরা স্টিল এখনো সবাই কানেক্টেড ওকে, এখানে দ্যাটস গ্রুপের গ্রেট। মধ্যে। তো অনেক লং টাইমের ফ্রেন্ডস। তো ওরা আমাকে ছোটবেলা থেকে জানে আমি কিরকম, আমার ব্যবহার কিরকম, আমি মানুষের কিরকম। যেমন কোনো কেউ ঝগড়া করতে আসলেও আমার হুম কিছু হুম ফ্রেন্ড আছে, যেমন মেহেদি, রাসেল, তো ওরা সবসময় প্রোটেক্ট করতো। কেউ যদি আচ্ছা বকা দিত আমার চেয়ে খারাপ ওদের লাগতো, আচ্ছা কারণ ওর ওর সাথে কেন। আচ্ছা আচ্ছা তো আমার যে ছোটবেলায় যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে এখন ওদের সাথে কানেক্টেড। তো আমি কি করতাম ছোটবেলায়, আমার যতটুকু মনে পড়ে সবাই আমাকে বলতো কি যে আমি একটু শর্ট। কিন্তু আমি জানি না, হয়তো স্পোর্টসে ছিলাম বা আমি এক্সারসাইজ বেশি করি, এই কারণে হঠাৎ করে লম্বা হয়ে গেছি, এরকম কিছু একটা। ওরা আর কি ভাবে, ওরা আমার যখনই দেখে তখনই আমার বলে যে তুমি হঠাৎ করে এত লম্বা হয়েছে কিভাবে। আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আমি কমপ্লেন খাইতাম, প্রচুর কমপ্লেন খাইতাম, হরলিক্স খাওয়া হইতো। তো একটা দেওয়ালে মার্ক করে রাখতাম যে প্রতি মান্থলি আমি কতটুকু বড় হইতেছি, এটা আবার মার্ক করে রাখতাম, হ্যাঁ হ্যাঁ মার্ক করে রাখতাম। কারণ আমার মনে হয় যে আমার বয়স আসলে অনেক অল্প কম্পেয়ার টু আমার ফ্রেন্ড জনের। হুম হুম তো ওদের চেয়ে আমার বয়সটা অনেকটা কম। আচ্ছা যদি আমি বলতে, ওরা আমার চেয়ে অনেক বড়। ওরা দেখতে অনেক বড় লাগে আর কি, ওদেরকে বয়স্ক লাগে, হয়তো বা দাড়ি টাড়ি আছে একেবারে। কি বলে দেখা যায় যে আবার আম্মু যখন বাসায় আসতো, ওরা বলতো তোমার
চাচারা আসছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা কারণ ওরা দেখতে একটু একটু বয়স্ক লাগতো, আর ওদের স্বাস্থ্য অনেক বড়, লম্বা চড়া এরকম আর কি এক একটা। তো ওরা আমাকে সবসময় বলতো যে এখনো বলে, কিভাবে তুমি লম্বা হয়েছো, আর তুমি যখন ছোট ছিলা তুমি তো লম্বা ছিলা না, তুমি এত ছোট ছিলা। হ্যাঁ তো হ্যাঁ ওইটাই আপনি বললাম যে দেওয়ালে মার্ক করে রাখতাম যে আমি আচ্ছা কতটুকু লম্বা হয়ে গেছি আচ্ছা এভাবে। আচ্ছা তাহলে আপনি তো ওই যে ফ্রি ফ্রি আর কি মানে প্রমোশন করে দিলেন হরলিক্স আর কমপ্ল্যানের আর কি। তাহলে ওরা ঠিক বলে নাকি, মানে ভুল তো কিছু বলে না যে হরলিক্স খেলে লম্বা হয়? আসলে এইটা কোনো বিষয় না, আমার মনে হয় না এটা কোনো আসলে কাজ করে। মেন হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন, রানিং টানিং করেন, ফিটনেস একটু ফোকাস দেন। আর আমার মনে হয় আরেকটা জিনিস, মানুষের যে বয়সে একটা সময় চলে আসে না, মানুষ অটোমেটিক্যালি গ্রোথটা চলে রাইট আসে, ওই রাইট সময়টা হয়তো চলে আসে, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ কারো কারো ক্ষেত্রে এরকমটা হয় আর কি, খুব দ্রুত লম্বা হয়ে যায় আর কি একটা সময় গিয়ে। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা যেটা করি সেটা হলো কিছু ছোট প্রশ্ন থাকে, 10টার মতো প্রশ্ন থাকে, বাট আপনাকে একটা সিলেক্ট করতে হবে। আমি দুইটা অপশন দিব, দুইটা অপশন থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে, দুইটা অপশন চুজ করার কোনো ওয়ে নেই। সুতরাং আর ইউ রেডি? জি স্যার, শিওর। ওকে ওকে রাইট। সো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা সেটা হলো আপনার শৈশব না বর্তমান? শৈশব। শৈশব। বাইক অর কার? আহ খুব কমপ্লিকেটেড কোশ্চেন। You have to আসলে আমি choose মনে one. করি অ্যাজ এ হিউম্যান সবাই জানে দুইটাই আসলে প্রত্যেকটা ছেলের ড্রিম। তো আমি অলওয়েজ কারে যাব, কারণ এখন বয়স হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইকের সময়টা অনেকটা পার হয়ে গেছে আর কি। আম, জি। এরপরে জাস্ট জেনারেল পিসি অর ম্যাক? জেনারেল পিসি, কারণ আমি অনেক কিছু মডিফাই করতে পারি, অনেক কিছু অ্যাড করতে পারি, আর ইউজার ফ্রেন্ডলি আর কি। ওকে ওকে দ্যাটস ট্রু আনসার। নাও বিজনেস অর জব? বিজনেস। ওকে অ্যাজ ইউজুয়াল। একটানা কাজ নাকি কাজের মাঝে আহ, কোনো বিরতি? অবশ্যই বিরতি, অবশ্যই কাজের মধ্যে বিরতি না দিলে আপনার কাজের মধ্যে স্পিড চলে আসবে না। এই স্পিড চলে আসবে না, ঠিক আছে না, যে আমার বিরতি দরকার, বিরতি হলে আমি রিচার্জ করতে পারবো নিজেকে। ওকে ওকে সো আপনার এই জায়গাটা ভ্যালিড একটা জায়গা যে কাজের মাঝে আমাদের অবশ্যই পজ নেওয়া উচিত, বিরতি নেওয়া উচিত। তো রিফ্রেশ হওয়ার জন্য যেটা আমরা করি, অনেকে চা পছন্দ করি, অনেকে কফি পছন্দ করি, আপনার কোনটা, চা আর কফি? আমি চা, কফি, সুগার, আমি এগুলো কোনো কিছুই খাই না এখন। উইদাউট সুগার? উইদাউট সুগার? আমি শুধু পানি, ফ্রুট জুস আর হচ্ছে মিল্ক। No, you have to select one ও between. আচ্ছা, Yeah. আমি পানি, আমি পানি পানি। না, এই দুইটা থেকে চা আর কফি, if you have then which one? আমি আমি কনজিউমই করি, আমি ড্রিঙ্কই করি, আমি কি বলবো। না, যে কোনো একটা তো আপনি আপনি ধরেন করেন না, বাট চা আর কফি ফর এক্সাম্পল। গ্রিন টি, গ্রিন টি। গ্রিন টি, ওকে গ্রেট, ভালো। এরপরে যেহেতু আপনি থাইল্যান্ডে আছেন, সুতরাং থাই ফুড তো আমরা অনেকে পছন্দ করি, তো থাই ফুড আর দেশি ফুড? এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার কাছে থাই ফুডই এখন ভালো লাগে। ওকে ওকে আনাফ, গুড আনসার। এরপরে আপনার আপনার জন্য একটা মানে আপনার ম্যাচ করবে কোশ্চেনটা, সেটা হলো এলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্প? এলন মাস্ক। ওকে এলন মাস্ক। এরপরে আর্লি ঘুমানো আর লেট নাইট? আর্লি, যত আর্লি ঘুমানো যায়, যত আর্লি ঘুমানো। ওকে ওকে গুড আনসার। এরপরে সিম্পলিসিটি আর লাক্সারি? সিম্পলিসিটি, সিম্পলিসিটি, যতটুকু পারা যায়। ওকে 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 খুব ভালো আনসার দিয়েছেন, যেটা আসলে ট্রু আনসার। একদমই মডিফাই করেননি, বা নিজের মনে যেটা আপনি বিশ্বাস করেন সেরকম আনসারটাই দিয়েছেন। তো আমরা একদম শেষের দিকে, তো এ পর্যায়ে আমি জাস্ট আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই হয়তো বা দেখছে বা সামনেও দেখবে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, বিশেষ করে ইয়াং যারা আছে অথবা আমাদের সমসাময়িক যে মানুষজন নানা প্রান্তে হয়তোবা নানা হতাশায় বা নানা কারণে তারা বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে বা সময়টাকে মিস ইউজ করে, তো তাদের জন্য যদি কিছু বলেন বা বলার থাকে।
আসলে আমি মনে করি এখন বাংলাদেশের সবাই এখন খুবই স্মার্ট, বাংলাদেশের সবাই এখন খুবই স্মার্ট, সবাই অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে। তো আমি চিন্তা এইটুকু বলবো, যতটা আড্ডা আড্ডা গল্প আহ, যতটুকু কম দেওয়া যায় আর কি, যতটুকু না হইলেই না, ঠিক আছে, যে আমার এইটুকু প্রয়োজন এইটুকুই না। শুধু শুধু বাইরে বসে থাকা, গল্প টল্প করা, তারপর ফোন ফোনে কথা বলা আননেসেসারি, তারপর টাইম ওয়েস্ট করা, লাইফটা একটু একটু সেট হোক, তারপর আমি মনে করি যে এগুলো করলে অনেকটা বেটার। আর আসলে সবকিছুর ক্ষেত্রে আল্লাহর রহমত দরকার আছে। হুম হুম। তো অনেস্ট থাকা, ফোকাস, ডিসিপ্লিন, এই জিনিসগুলো নিজের মধ্যে রাখা, এরপরে দেখা যায় যে আলটিমেটলি ওনার পদ উনি যে কেউ আর কি নিজেই বের করে নিতে পারবে যে আমার আসলে কি করা দরকার। আর মেন হচ্ছে সিচুয়েশনটা, মানুষের সিচুয়েশনই মানুষকে আসলে অনেক কিছু হইতে সাহায্য করে। রাইট। তো পরিস্থিতি আবার মানুষকে অনেকে অনেককে আর কি দেখা যায় যে খারাপ করে ফেলে। তো অ্যাডপ্ট করতে হবে আর সার্ভাইভ করতে হবে প্রত্যেকটা জায়গায়। এখানে আসলে আমরা দুনিয়াতে আসছি সার্ভাইভের জন্য। এইখানে কি বলে, এখানে দুঃখই থাকবে, এইটাই চিরন্তন সত্য। সুখ হয়তো কিছুদিনের জন্য, কিন্তু দুঃখটা চিরন্তন। হুম হুম। আপনি আরফিন অনেক বড় হয়ে গেছেন। আমি ক্লাসরুমে যেটা আপনাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি, সেটা সেটা সেরকম, সেই জায়গাটা যেরকম ছিল, আম, এই যে আপনার ফিলোসফিক্যাল চেঞ্জ অথবা জীবনকে দেখা, এটা নিশ্চয়ই আপনার যে এক্সপিরিয়েন্স বিভিন্ন আহ, জীবনের বিভিন্ন সময়ে ফেজে, তো সেটার মাধ্যমেই পাওয়া আমার মনে হয়, এবং আমি যেটা বুঝতে পারছি আর কি। তো আপনি জীবনে অনেক সফল হন, সেই দোয়া করি যে আপনি অনেক বড় হন, সফল হন, এবং আপনার যে গোল আছে, আলটিমেট গোল, সেই গোলে পৌঁছান। তো আমরা অনেক কথাই জানলাম আপনার কাছ থেকে। যেই ছেলেটি ক্রিকেট দিয়ে শুরু করেছিল, এরপর তার টার্নিং হয় ফিজিক্যাল, যে আঘাত পাওয়ার পরে ক্রিকেট বলের, এরপরে সে বিজনেস শুরু করে, পরবর্তীতে সেই বিজনেস ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করে, একটা সময় হোঁচট খায়, এরপরে বিভিন্ন দেশ ঘুরে, থাইল্যান্ডে, এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, অনেকটা সফল হয়েছে, সামনে আরো হবে। তো সেই মানুষটির সাথে আমরা কথা বললাম, অনেক এনজয় করলাম। নিশ্চয়ই এই সময়টা আমরা জাস্ট শুধুমাত্র গসিপের জন্য গসিপ করা না, অনেক কিছু বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, যেটা কারো কারো জন্য বা কারো কারো জীবনে হয়তোবা অল্প হলেও হেল্প হলেও হতে পারে। তো এরকম আলোচনা বা এরকম বিষয়ে আলাপ করা, যেটা মানুষকে কিছুটা হলেও তার যে লাইফের যে টার্নিং বা লাইফের যে চেঞ্জ, সেটা এনে দিতে পারে। তো শুধুমাত্র গল্প করার জন্য গল্প করা নয়, আমরা কনস্ট্রাকটিভ আলোচনা, যেটা আমাদের জীবনকে ভালো করতে পারে, সুন্দর করতে পারে, বা আমাদের একটা সঠিক পথ দেখাতে পারে, সেরকম আলোচনা আসলে অত্যন্ত জরুরি। তো আরফিনকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সেই সুদূর প্রবাস থেকে আমাকে এতক্ষণ ধরে লম্বা সময় দিলেন। আমি কোনো প্রবলেম নাই, আর থ্যাংক ইউ সো মাচ স্যার ইনভাইট করার জন্য। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এমনিতে দেশে কারোর সাথে কথা হয় না এরকম ভাবে। আর মানে কি বলবো, হয়তো বাইরে যারা থাকে তারা হয়তো বুঝতে পারে, মানে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকতে হয়। Right. কাজের পাশাপাশি যখন আপনি আরো অন্য কিছুতে ফোকাস করবেন, হুম, হুম, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আরো সময়ের প্রয়োজন হয়। Right. দেখা যায় যে আপনার এরকম অবস্থা হয়, কাজ আছে কিন্তু হাতে সময় নেই, এরকম একটা অবস্থা। Right. তো খুবই টাইটলি আর কি Right. থাকে। আর নিজেকে আমি চেষ্টা করি সবসময় নিজেকে সময় দেওয়ার, Right. নিজেকে কতটুকু সময় দেওয়া যায়, রিল্যাক্সেরও একটা বিষয় আছে নিজেকে হুম, হুম, দেওয়ার। হুম, হুম। তো আমি আসলে খুবই ছোট মানুষ, আমি হয়তোবা অনেক কিছু আমার প্রেক্ষাপটে আমি যতটুকু বলছি, আমি যেটা ফেস করছি আমি আপনাকে ওইটাই আর কি বলার চেষ্টা করছি। হয়তোবা এখানে এদিক সেদিক হয়তোবা কাউকে ছোট করা, হেয় করা, এরকম করে কিছু আমি বলিনি। No, no. এখানে আমার আমার কোন পার্সপেকশন যেটা ছিল আমি ওইটা আপনাকে আর কি বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং মি, এবং এত সময় ধরে কথা বলার জন্য। এবং আপনি খুব সুন্দর Thank you গুছিয়ে so কথা much, বলেছেন। মানে আমার চেয়েও, আমি Thank you. যতটুকু উপস্থাপনা করতে পেরেছি তার থেকে আপনি বেটার আনসার দিয়েছেন কোশ্চেন করার চেয়েও। বাট আমি এই যে আপনি অলরাইট স্যার, স্যার এখানে কোনো কথা হবে না, ন্যাচারালি চলে আসছে স্যার। আমি এই জিনিসটা, কনফিডেন্স যে জিনিসটা আছে না, এইটা আপনার আমার মনে হয় 90% কাজ শেষ করে দিতে পারে। যখন আমি যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করি, দেখা যায় যে কনফিডেন্সটা হচ্ছে অনেকটা আপনাকে কাজ শেষ করে দেয়। রাইট রাইট। আপনি যার সাথে কথা বলেন, আপনার যদি কনফিডেন্স থাকে, this enough,
আর্টস এবং এই কনফিডেন্সটা আসে মূলত এক্সপিরিয়েন্স থেকে, তাই না? তো আপনি এই যে বিভিন্ন সময় আটকে গিয়েছেন বা সেটা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন, কনফিডেন্স বিল্ড হয়েছে আর কি। তো যাই হোক, আমরা কথা মানে শেষ করেও শেষ হয় না আর কি। তো আরফিন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং আমার দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা রইল আপনার প্রতি। নিশ্চয়ই আবার কোনো একদিন আবার কথা বসবো। তো সে পর্যন্ত আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম।